আচ্ছা, তোদের মধ্যে কেউ কিছু কি জানিস ওয়ার্শিপ অ্যাক্ট নিয়ে? কি ব্যাপার না ব্যাপার, কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া অ্যাবাউট? নো আইডিয়া অ্যাবাউট। এনিওয়ান এলস ফ্রম দ্য ক্লাস? কারোর কোনো আইডিয়া নেই? খবরের কাগজ পড়িস? পড়িস? রোজের অভ্যাস আছে খবরের কাগজ পড়া? তাও নেই। ওয়ার্শিপ অ্যাক্ট আমি আগে প্রথমে ব্রিফিং করছি, তারপরে অ্যাক্ট বাই অ্যাক্ট ম্যাটেরিয়াল ওয়াইজ যাবো, ঠিক আছে? ওয়ার্শিপ অ্যাক্ট হচ্ছে, নামেই আমরা বুঝতে পারছি একটা কি আছে, ধর্ম রিলিজিয়ান ব্যাপার আছে। খুব ভালো কথা। এবারে হঠাৎ করে এই ওয়ার্শিপ অ্যাক্টটা 1991-এর 11ই জুলাই আনতে হয়েছিল। কেন আনতে হয়েছিল? এর ব্যাকগ্রাউন্ড কি, আনার কারণ কি? আমি জাস্ট তোদের থেকে আইডিয়া নিচ্ছি, আমি পুরোটাই ডিসকাস করব, কিন্তু এমন আমরা আজকে ডিসকাস করে নেবো যে এর পরে আর আমাদের প্লেসেস অফ ওয়ার্শিপ নিয়ে বা তার কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো রকমের যদি কোনো প্রশ্ন আসে বা কোনো রকমের এসে আসে, আমরা অ্যাট এ গ্লান্স নামিয়ে দিতে পারবো, শুধু আমাদের ফ্যাক্টস গুলো রেডি থাকবে, ঠিক আছে? তাহলে ওয়ার্শিপ অ্যাক্ট আমাদের কেন আনতে হলো হঠাৎ করে? হ্যাঁ বল। হ্যাঁ, কিন্তু এর আগে কি তাহলে মানুষ ধর্ম পালন করছিল না? ওয়ার্শিপ অ্যাক্টের আগে কি জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম তারা কি তাদের ধর্ম পালন করছিল না, না করার বাধা দিচ্ছিল? যাচ্ছে তো এই প্রত্যেকটা মসজিদের যে টেস এবং চ্যান্টিং আলাদা এবং তাদের ধর্মগ্রন্থ আলাদা, তাদের ফিলোসফিক্যাল ধর্ম আলাদা, যদিও নিচ্ছে একটা হাতে প্রসেসিংটা আলাদা একদম, যাতে তারা মানে কোনো অবস্টাকেলস ছাড়াই তাদের এই প্রত্যেকটা গভর্নমেন্ট হয়ে রয়েছে একটু অধিকটা ফিল করে আসতে এই একটা আমার তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমি ওকে বলবো যে এটা তো একটা বাস্তব ঘটনা ছিল যে ওয়ার্শিপ অ্যাক্টে আসার আগে মানুষ ধর্ম পালন করবে, যার যার ধর্ম উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার আমরা করব, তো এই নিয়ে কোনো অসুবিধা হওয়ার সময় ছিল না। কিন্তু না, ওয়ার্শিপ অ্যাক্ট করতে হলো কেন? না, ওয়ার্শিপ অ্যাক্টের আগে হলো বাবরি মসজিদ দাঙ্গা। কি হলো বাবরি মসজিদ দাঙ্গা? না ওটা মন্দির না মসজিদ, না ডিসপিউট শুরু, এ বলে মন্দির ও বলে মসজিদ, ধুমধাম করে ভাঙাচোরা 91 হয়ে গেল। তখনকার সময় প্রধানমন্ত্রী কে ছিল বল দেখি? জন্মাসিনো, তোদের বার্থ সার্টিফিকেটেও নেই। 1991 কে ছিল প্রাইম মিনিস্টার? আরো এগিয়ে এলি, তোদের জমানায় এগিয়ে এলি। হ্যাঁ, মনমোহন সিংজি না, অটল বিহারী বাজপেয়ী জি ছিলেন আমাদের স্বনামধন্য দক্ষিণ ভারতের পিভি নরসিংহ রাও। শুনেছিস, দেখিস নিচু আমার আর বাচ্চা তখন 1991 পিভি নরসিংহ রাও। আর সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে বল দেখি? জিকে কোশ্চেন বলতে পারবি রে কেউ? বল। ঘাট, ওখানে ঘাট সব পাবি না মেটেরিয়ালে। তাহলে আমি এসছি কেন ক্লাসে? মেটেরিয়ালে দেওয়া আছে কিছু জিনিস, তো আমিও দিচ্ছি, সেগুলো নোট করে নিবি। এগুলো মেটেরিয়ালে নেই, সবকিছু মেটেরিয়ালে দেওয়া সম্ভব নয় এত কিছু, ঠিক আছে? মানে লিখে নে যে বাবরি মসজিদ ইনসিডেন্টস ওয়াজ evoked or revoked or emphasized to make worship act. Then the Prime Minister P.V. Narasimha Rao and Home Minister S.B. Chavan. ঠিক আছে? এই অবধি একটা নোট লেখা রইল। S.B. Chavan তখনকার হোম মিনিস্টার আর P.V. Narasimha Rao হচ্ছে তখনকার প্রাইম মিনিস্টার। এরা বলছে যে যদি এই হতে থাকে, এটা মসজিদ না ওটা মন্দির, এই নিয়ে যদি
মানে ঝামেলা চলতেই থাকে, এ তো সারা দেশ জুড়ে আগুন জ্বলবে, সবাই বলবে ওটা মসজিদ না, মন্দির না, মসজিদ না, মন্দির না, এই করতে থাকবে। চলো একটা আইন বানিয়ে দিই, যে আইনে পরিষ্কার করে বলা থাকবে, আমি কিন্তু গল্পের ছলে বলছি, টেক্সচুয়াল আছে, সব লিখে তোদের নোটে ধরিয়ে দিয়েছি, আমি একদম গোলকিয়াল আড্ডার ছকে বলে দিচ্ছি গল্পটা। তো মনমোহন সিং আর এসবি চৌহান বললো যে এইসব ঝামেলাকে নিপাত করতে হবে, চলো একটা আইন পাস করি, আমাদের হাতে মেজরিটি আছে। কি আইন হবে না, 15ই আগস্ট 1947 কি হলো আমার, হ্যাঁ স্বাধীনতা হলো, হ্যাঁ ঠিকই বলেছি, ঘাবড়াস কেন, কনফিডেন্স। আমরা স্বাধীনতা পেলাম। স্বাধীনতার ওই দিন থেকে পরবর্তীকালে আর কোনো মন্দির না মসজিদ ঝামেলা চলবে না, যে যেমন আছে তেমনই রাখতে হবে, নো ঝামেলা। কিন্তু এক্সেপ্ট বাবরি মসজিদ আর রাম জন্মভূমি না, ওই ডিসপিউট ব্রিটিশ আমলের ডিসপিউট, ব্রিটিশ আমল থেকে ডিসপিউট হয়ে আসছে। এবং ওই সময় আর যা যা মামলা রয়েছে বা আর্কিওলজিক্যাল সার্ভে বা যদি কোনোটা অ্যানশিয়েন্ট মনুমেন্টস হয়ে আছে, ওটাকে বাদ দিয়ে বাকি যেখানে যা কিছু আছে সেগুলোকে ছোঁয়া যাবে না, অল্টার করা যাবে। এসডিপি চলছিল 1991 থেকে এই 2014 পর্যন্ত, ভালো চলতে 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 এসে গেছেন আমাদের এখন বর্তমান সরকার। এবার বর্তমান সরকার এসে যাওয়ার পরেই আস্তে আস্তে রাম মন্দিরের রায়টায় বেরোবার পরে এবারে অনেক আইনজীবীর অনেক সমস্যা তৈরি। কি কি সমস্যা তৈরি হলো? একজন আইনজীবী আছে বিখ্যাত, আমি নাম ইউজ করছি না, পরে তাদের অফ রেকর্ড বলে দেবো কে কি। সে বলছে আচ্ছা মুসলিম ধর্মে তো ওয়ার্শিপ নেই, পূজা নেই, ওরা তো পূজা করে না, ওরা তো প্রেয়ার করে, তাহলে অ্যাক্টের নাম কেন ওয়ার্শিপ অ্যাক্ট? উকিল মানে বিষ বুদ্ধি, সব বিষ বুদ্ধি মাথায় ঢুকে আছে, ওয়ার্ড দিয়ে খেলা শুরু। বলছে দা ওয়ার্শিপ অ্যাক্ট, তো ওয়ার্শিপ মানে পূজা, পূজা হিন্দুরা করে, তো তার মানে মন্দির সব প্রোটেক্টেড থাকবে, মসজিদ কেন প্রোটেক্টেড থাকবে? কোথায় প্রেয়ার অ্যাক্ট তো নয়, শব্দ নেই, প্রেয়ার অ্যাক্ট নেই, অতএব হবে না। দ্বিতীয় কথা বলছে যে আইনে লেখা আছে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি আইডেন্টিটি, বুঝতে পারলাম না, তার ভাষাতেই বলি। সে বলছে আমি হাইকোর্টে কালো কোট পরে দাঁড়িয়ে থাকলে লোকে আমায় কি ভাববে? উকিল। ডাক্তারখানা হসপিটালে একটা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে থাকলে আমাকে কি ভাববে? ডক্টর। মন্দিরে গিয়ে একটা গেরুয়া ভাগুয়া পরে আমি একটা রুদ্রাক্ষ পরে নিলে আমাকে কি ভাববে? আমি কোথাও গিয়ে দাড়ি টাড়ি রেখে টুপি টুপি পরে দাঁড়িয়ে থাকলে কি ভাবে? মৌলবী। তাহলে কি আমি কে বোঝা গেল? তাহলে এটা মন্দির না মসজিদ, এইটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে তার ক্যারেক্টার জানতে হবে। এবার তাহলে আইডেন্টিটি হচ্ছে এটা মসজিদ, কিন্তু এটা যে আগে মন্দির ছিল না কে বলবে? নিঃসন্দেহে মন্দির আছে কিনা মসজিদ আছে কিনা আমাকে জানতে হবে। তাহলে কি করতে হবে? ভেঙেছে কিনা মাটির তলায় ঢুকে যেতে হবে, গিয়ে আমাকে শিবলিঙ্গ খুঁজে বার করতে হবে, নইলে কোথাও কিছু রেপ্লিকা আছে কিনা খুঁজতে হবে। এইরকম যুক্তি দিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ পর্যন্ত ঘাবড়ে গেছে। ক্লাসের সময় এইরকম মুডে ক্লাস। হ্যাঁ বলুন বলুন। একদম স্যার, ওয়েলকাম স্যার, উই আর ওয়েটিং ফর ইউ স্যার, আসুন স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। কোথায় ছিলাম? এই সুর কেটে গেলে সন্দেহ। না না, সুপ্রিম কোর্টও ঘাবড়ে গেছে, মহা ঝামেলা হলো। সুপ্রিম কোর্ট জুলাই 2021 সোজা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলে দিল, তুমি বাবা জানাও এই ওয়ার্শিপ অ্যাক্টটার ভ্যালিডিটি আছে কি নেই। যে একটা সংসদ থেকে পারিত, যে একটা অলরেডি মানে অ্যাক্ট মানে তো আমার দেশের সংবিধান স্বীকৃত সিস্টেমকে মেনে সেটা পার্লামেন্ট, রাজ্যসভা মানে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি হয়ে অ্যাকসেন্ট হয়ে গেজেট নোটিফিকেশন হয়ে এটা দাঁড়িয়ে আছে, যেটাকে অমান্য করার ক্ষমতা নাই। এবং যেটা অমান্য করলে মানে সেকশন 3 আমরা এখানে পড়বো, সেকশন 3। আচ্ছা সব থেকে বড় কথা, এই ওয়ার্শিপ অ্যাক্টে আছে কটা অ্যাক্ট? নোটে পাবি না, মোটে 7টা, আছে 8টা।
তার মধ্যে 8 নম্বরটা হচ্ছে রিপিল। তাহলে এটাও লিখে নিতে হবে যে মোদ্দা কথা দ্য ওয়ারশিপ অ্যাক্টে রয়েছে আলটিমেটলি কি 7টা অ্যাক্ট, মানে 8টা অ্যাক্ট, 7টা নয় কিন্তু, 8টা অ্যাক্ট, একটা রিপিল। মোটামুটি মানে পিওর অ্যাক্ট হচ্ছে, ফেয়ার অ্যাক্ট হচ্ছে 7টা, একটা হচ্ছে রিপিল। বোঝা গেল? আচ্ছা, এবারে যখনই সুপ্রিম কোর্ট জুলাই 2021-এ কেন্দ্র সরকারকে জানতে চেয়ে পাঠালো, বলো ওয়ারশিপ অ্যাক্টের বৈধতা আছে কি নেই, তার মানে প্রশ্ন চিহ্নের সঙ্গে ঝুলে গেল ওয়ারশিপ অ্যাক্ট। এবার কেন্দ্র সরকারও আর টুকু করছে না, উত্তর দিক। যার জন্য আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলছে, বলে দাও যে আছে কি নেই। 2021 মানে তো সামনে, তা এখন সে 2021 থেকে আজকে 2025 স্টিল নাও বলেই উঠতে পারছে না যে এটা ঠিক না ভুল, মানে সেও পাঁচিয়ে চলছে, উত্তরই দেবো রাখছে, বুঝিয়ে রাখো। এই ঝোলানোর মধ্যে যেটা হয়েছে, উত্তরপ্রদেশের সম্বল ডিস্ট্রিক্টে শাহী জামা মসজিদ, একদিনে কেস হয়েছে, একদিনে ডিস্ট্রিক্ট কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে অবজারভেশন সার্ভে চালানো, মানে যেটা তোমায় বললাম পড়ে দেখতে হবে, অবজার্ভ করতে হবে, সার্ভে করতে হবে, তার অর্ডার দিয়ে দিয়েছে। এবার অর্ডার দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে ঝাড়পিট, মারা গেছে অনেকে, এরকম একটা কেহাওয়াস হলো। শুধু এটা না, জ্ঞানবাপী মসজিদ বারাণসী একই গেল, শাহী ঈদগাহ মসজিদ মথুরা একই গেল, মধ্যপ্রদেশে একটা আছে, এগুলো লিখে নে, আমি লিখিয়ে দিচ্ছি নামগুলো, কোথায় কোথায় কি হয়ে আছে জম্পটা, এই নামগুলো লিখে রাখ। কি বললাম? জ্ঞানবাপী, না জ্ঞানবাপীর আগে কি বললাম জানো? শাহী জামা মসজিদটা কোথায় বললাম? সম্বল ডিস্ট্রিক্টে। হ্যাঁ, এই একটা ঝামেলা হয়ে আছে, লিখেছিস? শাহী জামা মসজিদ সম্বল, জ্ঞানবাপী মসজিদ বারাণসী, শাহী ঈদগাহ কোথায় বললাম? মথুরা। ঠিক আছে, শাহী ঈদগাহ, জ্ঞানবাপী বারাণসী, শাহী ঈদগাহ মথুরা, আর একটা হচ্ছে কামাল মৌলা মস্ক ইন মধ্যপ্রদেশ, 3rd ডিস্ট্রিক্ট। লিখেছিস? ঠিক আছে, এই কটাতে শুরু হলো যে আমরা সব খুঁজে দেখবো। এইখানে এবারে একটা চাপ হলো আমাদের, তদানীন্তন জ্ঞানবাপী নিয়ে সার্ভের অর্ডার হয়েছে, জানিস তো? এই সার্ভের অর্ডারটা আবার কোথা থেকে হয়েছে? সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টে জজ সাহেব চন্দ্রচূড় সাহেব অনুমতি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্যাস, তোদের পাঠিয়েছিলাম ভিডিও, পাঠিয়েছিলাম চন্দ্রচূড় করে দেখার জন্য কেন হ্যাঁ বলেছে। সে বলছে ওয়ারশিপ অ্যাক্ট তো বলেছে চেঞ্জ করতে না, ক্যারেক্টার খুঁজে দেখতে বা রেইটি করতে বা অবজার্ভিং করতে বারণ কে করেছে? আইন কি কোথাও বারণ করেছে? আইন বলেছে চেঞ্জ করবে না। আমি কি চেঞ্জ করার অর্ডার দিয়েছি? আমি থোড়ানো না, আমি সার্ভে করতে বলেছি যে দেখো তোমরা বলছো ওর নিচে অনেক হিন্দু মূর্তি টুর্তি আছে, বাক্যয় অনেক রেখে আছে, যে আছে বলছো, তোমরা দাবি করছো যে ওখানে হিন্দু কনস্ট্রাকশন ছিল, আমরা খুঁজবো। তো এটাই আমি সাই দিয়েছি, আমি তো কোনো অল্টারেশন দিইনি। আর একটা তো কোথাও লেখা নেই যে কোনো সার্ভে করতে, বলা আছে যে কোনো চেঞ্জ করতে পারবে না, অল্টারেশন করতে হবে। তো আমি অল্টারেশনের রায় করতে দিয়েছি। বোঝা গেল চাপ কত দূর? এইবারে হচ্ছে যে আমাদের এই ব্যাকড্রপে এখন ওয়ারশিপ অ্যাক্টটাকে নিয়ে মাতামাতি কেন হচ্ছে না? সর্বত্র দাবি উঠছে মসজিদের তলায় মন্দির নয়, শিবলিঙ্গ টিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। বেড়ে তাহলে কথা হচ্ছে চ্যালেঞ্জের মুখে কে পড়ে আছে? ওয়ারশিপ অ্যাক্ট নিজে। কেন? 21শে জুলাই, সরি 21শে জুলাই না, 21শে জুলাই অন্য দেখতে জুলাই, 21শে জুলাই কি জানেন আছে? হ্যাঁ, 21শে জুলাই বুঝে যাবে, জুলাই বেরো গেলে 21শে জুলাই বেরো। জুলাই 2021 তখন থেকে যে সুপ্রিম কোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র সরকারকে যে তুমি ভাই বলে দাও তোমার আমলে যে তুমি কি স্যাংটিটি বলছো। কারণ সুপ্রিম কোর্ট তো শুধু রায় দেবে, অবজারভেশন তো দিতে পারবে না।
তুমি কি চাইছো? তুমি তো কিছুই বলছো না। তার মানে ওয়ার্শিপ অ্যাক্ট এখন দালদাল মে ফাঁসা হুয়া है। আর এই সুযোগে মন্দির মসজিদে সুন্দর করে চলছে গরম হয়ে। এবারে এটা কি শুধু ওয়ার্শিপ অ্যাক্ট কি শুধু মসজিদ মন্দির? একটা কি লেখা আছে? গুরুদুয়ারা, চার্চ, যা যা আর কিছু ধর্মীয় স্থান বা যে কোনো কিছু আছে সবকিছুই ওয়ার্শিপ অ্যাক্ট। রিসেন্টলি উঠছে তাজমহলটা তোজমহল আমাদের শিব মন্দির। হাসো না, নট হাসির ম্যাটার, সিরিয়াস। ওখানে গিয়ে সব শিব পুজো করছে, তোজমহল হয়ে গেছে। এবারে ঘটনা হচ্ছে তাজমহল তো মন্দিরও নয়, মসজিদও নয়, কোনো ওয়ার্শিপ নয়, কিন্তু এটা তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যানসিয়েন্ট সাইট, যেটার জন্য ওয়াকফ বোর্ডে সম্বল ডিস্ট্রিক্টের সম্বলের মসজিদে এবারে ওয়াকফ আইনে ঢুকে যাবে, মানে ওয়াকফ থেকে বেরিয়ে আসবে। কেন না, ওখানে দেওয়া আছে কোনো অ্যানসিয়েন্ট সাইটকে ওয়াকফ ক্লেম করতে পারবে না। আইন কোথায় কোথায় ঘোরাচ্ছে, বলছে যে যদি কোনো কিছু অ্যানসিয়েন্ট কিন্তু ওয়াকফ কমিটির আন্ডারে আছে বা ওয়াকফ কন্ট্রোল আছে, ওয়াকফকে ছাড়তে হবে। এবার যদি এরকম কোনো বড় বড় মসজিদ যেগুলো আর্কিওলজিক্যাল ইন্ডিয়ার তদারকি করছে, মেনটেন করছে বা সেগুলো রেখেছে বা হিস্টোরিক্যাল প্লেসেস আমি যদি আবার ডিক্লেয়ার করি এটা 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 সব হিস্টোরিক্যাল প্লেসেস, তার মানে সরাসরি সেগুলো ওয়াকফ থেকে সাইড হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে ওয়ার্শিপ অ্যাক্ট 7টা অ্যাক্ট, মানে 8টা অ্যাক্ট, 7টা একটা রিপিল্ড হয়ে গেল। 1991 এলো, সেই থেকে হলো 1947, 15ই আগস্টের পর থেকে যা কিছু আছে বোঝা গেল। আর কি কি বললাম, ওই যে এগুলো বলে দিলাম, কি কি মসজিদে ঝামেলা মিটে গেল, এই গল্প বোঝা গেছে প্রত্যেকের ওয়ার্শিপ অ্যাক্টের কি গল্প। এবারে ঘটনাটা হচ্ছে ওয়ার্শিপ অ্যাক্ট ছিল, কোনো মন্দির মসজিদ হবে না। ঝামেলাটা কোথায় বেঁধেছে না, জুলাই 21-এ যে কেন্দ্র সরকারকে জানতে চাইলাম সুপ্রিম কোর্ট থেকে, বলো হে বলো তুমি কি ভাবছো, সে আর কিছু বলেন। এই যে বলছে না মানেই সেটা এখন কি হয়েছে, সুখ। এখন আমি বলবো মন্দির খোঁজো, মসজিদ খোঁজো, উত্তরটা দিয়ে দে হ্যাঁ না না। তার মানে ওয়ার্শিপ, বেসিস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নিজেই কন্ট্রোভার্সিতে ফেসে গেছে। এবারে আমাকে একটা বলো, একটা ফিলোসফিক্যাল ডায়ালগস দিচ্ছি, মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? কি আইনের জন্য মানুষ না? আমার বাবাকে একজন খুন করেছে, আমার কি করা উচিত? তার খুন করে দেওয়া উচিত? মানুষের তো এটাই ধর্ম, এটা তো আইনের কথা বলছিস। নাটা তো আইনের কথা, নাটা তো আইনের কথা। ন্যাচারাল ইনস্টিংক্ট কি? একটা কুকুর, তার বাচ্চাকে যদি তুই নিয়ে যাস, সে কুকুর কি আইন মানবে? সে কি আইপিসি সিআরপিসি পড়বে? তাহলে তুই কি বললি এক্ষুনি, মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? আমার কাছে কথা হচ্ছে, যদি আমি মানুষ হই, আমার সহজাত প্রবৃত্তি কি? আমি যখন জঙ্গলে ছিলাম, যখন আইপিসি ছিল না, যখন সিআরপিসি ছিল না, যখন কোনো অ্যাক্ট ছিল না, আমি জঙ্গলে ছিলাম, মানে কি তখন ছিল মার কা বদলা মার, পহলে মার উসকে বাদ বিচার হোগা হোগা দেখা যায়, এই তো গল্প ছিল জঙ্গলে যখন ছিলাম। বা যখন রাজাদের চলতো তখন কি আইন ছিল? এখন জেনিভা কনভেনশন হয়েছে, ও শঙ্খনাদ করে যুদ্ধ থামাতে হবে, এসব এখনো পরে পরে এসছে। তাহলে আমি বলছি, আমি তো মানব সেই গুহার আগুন জ্বালানো থেকে, আমার কাছে কোন আইপিসি সিআরপিসি বিএনএস বিএসএ ছিল না। তাহলে মানুষের জন্য আইন, আইনের জন্য তুই উকিল বাবু বল, উকিল হয়ে বল, তুই মানুষটা যে তোর জন্য আইন না আইনের জন্য তুই, মানে আইন কি মানুষ কি? এটা বিরাট ফিলোসফিক্যাল কোশ্চেন, বারবার আসে তোদের, এটাই বুঝতে হয়, জাজকে এটাই প্রথমে বুঝতে হয় যে কি আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন। মুরগি আগে না ডিম আগে, নাকি একটা আছে না? হ্যাঁ, ওই এই হচ্ছে এই বল, এবার তোদের এক একজনের আইন আগে না মানুষ আগে, মানে মানুষের জন্য আইন না মানুষের জন্য আইনের জন্য? তো মানুষ মন্দির তৈরি করেছে বলে কি মানুষ গিয়ে মন্দিরের সিংহাসনে বসে বলবে? তাহলে আমার বাড়িতে গোপাল আছে, আমি যদি তাকে খেতে না দিই তো খেতে পারবে না। ওটা তো তোর বিশ্বাস, কিন্তু গডের কি খিদে পায় এটা শাস্ত্রে কোথাও লেখা আছে? তাহলে তুই গডকে এটা তো, তাহলে এটা তো তোর বিশ্বাস। গডকে খেতে দিতে হয় দুবেলা,
গডকে ঘুম পাড়াতে হয়, ঘুম থেকে তুলতে হয়। আমি ভক্তি রেখেই বলছি, সব ধর্মের আস্থা রেখেই বলছি, আমি কোনো নাস্তিক কথা বলছি না। আমি যুক্তির কথা বলছি, তো আমাকে প্রিজাম্পটিভ একটু নাস্তিক ডাক্তার হবে। আমরা গোপালকে ঘুম পাড়াই, গোপালকে ঘুম থেকে তুলি, গোপালকে চান করাই, যীশু খ্রিস্টকে করি, সবাইকে করি, সব ধর্মের যার যার যেরকম উপাসককে আমরা করি। কোথাও লেখা আছে ঘুম পাড়াতে হবে, তুলতে হবে, খেতে দিতে হবে, খায় দায় নেই তো। ফিলোসফিক্যাল মানে তোর ফিলোসফিতে আছে। আবার 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 একই মানুষের অন্য ধর্মাবলম্বীদের তাদের এই বিশ্বাসটা ফেরতে নেই। তোর শরীরেও রক্ত যতটা, তার শরীরেও ততটা, হৃৎপিণ্ডে পুরো কনস্ট্রাকশন। না, আমি ভুল বলছি না, আমি বলছি তুই একটা লয়ার, তোর কাজ হচ্ছে সবসময় আমাকে যুক্তিতে হারানো, এভিডেন্সে হারানো। আমি ডিবেট ক্লাস করছি, মানে মনে করো মুড কোট করছি, তো মুড কোটে তুই আমাকে হারা, যে আমার কাছে পরিষ্কার বাংলা কথা, আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন। তুই ওই যে উপমাটা দিয়েছিস ওটা থেকে ব্যাক করে চলে আসবি, আমরা অনেক দূর চলে যাবো আবার সে এতে। তা মানুষ তো গুহাতেও ছিল, আইন ছিল। হ্যালো, ইয়েস, सीवी भेज दीजिए, व्हाट्सएप में सीवी भेज दीजिए, ठीक है? अगर सिलेक्ट होंगे तो कॉल कर देंगे। हाँ, বলছি যখন মানুষ গুহাতে ছিল, সিভিলাইজ ছিল না তখন তাদের তো একটা গোষ্ঠী ছিল, দল ছিল। সেই দলের একটা টিম মেম্বারদের ভিতরে একটা, সেটা তো তুই আর্য সভ্যতায় যখন এলি, এসে যখন তুই মহেঞ্জোদারো, হরপ্পা বা ওই পর থেকে, তখন তো সিভিলাইজ সোসাইটি, তাদের একটা পঞ্চায়েত ওইগুলো ছিল। বাট আই এম সেইং কি মানুষের ইনস্টিংক্ট কি, এক মিনিট এইটাই এবার বোঝার জায়গা, খুব ভালো জায়গা এলো, তখন থেকেই তো এলো। কেন এলো তারা? হ্যাঁ বল বল, তুই বল। কেন, কি জন্য বল না। তখন তো সভ্যতা গড়ে উঠছে, কিন্তু তখন তার একটা সভ্যতা গড়ে উঠছে, পরপর অনেক সভ্যতা গড়ে উঠছে, এবং তাদের মধ্যেও কেউ হেড ছিল, কি ছিল? হ্যাঁ, তাদের মধ্যেও হেড ছিল, এবং তারা সবসময় চাইতো যে ওই অঞ্চলটা আমার অঞ্চলের মধ্যে চলে আসবে, রাজা বা এরকম তো তৈরি হতো। তখনই তো যখন তারা টিমের যারা লিডার ছিল, তখন তো তারা নিজেদের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তার নিজেদের স্বার্থের তাগিদে কিছু নিয়ম তৈরি করে দেয়, এবং তখন সেইটা ওই জায়গাটার মানে আপেক্ষিক নিয়ম ছিল। এরকম তো অনেক, এই শব্দটা একটা ভালো বলেছিস। আইন হচ্ছে সর্বত্রই আপেক্ষিক। আইন কোথাও কনস্ট্যান্ট নয়, কোথাও স্থির নয়। কেন? কোন দেশে আছে মেয়েদের টিজ করলে ফাঁসি চড়িয়ে দেবো, গুলি করে দেবো, আছে সৌদি আরবিয়াতে, ওইসব দেশে আছে, হ্যাঁ, মলেস্টেশন করলে গুলি, শর্টে মেরে দেবো। আমার দেশে আবার অতটা নেই। তার মানে হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তিগুলোকে রোধ করার জন্য সমাজ পরিকল্পিতভাবে আরোপিত বিধি নিষেধ, বুঝতে পারলাম? আইনের বাইরে কিছু না। আইন মানে হচ্ছে আমার যত ভেতরে বাজে গুণগুলো রয়েছে সেগুলো সবসময় রিফ্লেক্ট করবে সমাজকে, পুরো মানে পুরো কিচ্ছু থাকবে না, অল টাইম মারামারি কাটাকাটি ঝাঁপাঝাঁপি চলবে। কেন? তাও যে বললাম, তুই আমার বাবাকে মারলে আমি যেরকম কুকুরটা জিজ্ঞেস করবে না, বা শুয়োরটা বাঘটা জিজ্ঞেস করবে না, গিয়ে সোজা ঝাঁপিয়ে মারামারি শুরু করবে। আমরাও কিন্তু তাই, মানুষও কিন্তু তাই। তুই আমার বাবাকে মেরেছিস, নিকুচি করেছে, চলো মারো, এটাই ছিল। এই জায়গা থেকে আটকানোর জন্য আমরা আইনটাকে আরোপিত করেছি। সমাজের মধ্যে কিছু শান্তি বলতে গেলে কি বলবো, যে এত কনফ্লিক্ট হয়ে গেলে, মানে পুরো মানব সমাজ যেমন হয় না, আমরা মাঝে মাঝে বলি বাঘে বাঘে লড়াই করে পুরো জঙ্গল বাঘ শূন্য হয়ে গেছে, মানে নিজেদের মধ্যে গন্ডারে গন্ডারে মারপিট করে গন্ডার শূন্য হয়ে গেছে, ইনস্টিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে যাবে। একের পর এক যুদ্ধ করতে করতে তো মানুষ বিলুপ্ত হয়ে যাবে, মারতে মারতে মরতে মরতে সব বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, সেই জায়গাটা রোধ করবার জন্য চালাক যারা ছিল তারা বললো, দাঁড়াও, আমাদের হাতে ক্ষমতা আছে, আমরা এটা বাঁধনে বাঁধিয়ে দিই, এটা নিয়ম, এটা করবে না, ওটা করবে না, ডু ডট ডু। এবারে তাহলে আমি ওখানে কেন যাচ্ছি? আইন মানুষের জন্য না মানুষের জন্য আইন না, এই ওয়ারশিপ অ্যাক্টটি কিন্তু আমি বলি, আমি ওখানেই ধরে দাঁড়িয়ে আছি। এই ওয়ারশিপ অ্যাক্ট এলো কেন? বাবরি মসজিদের মতন আর ঝামেলা ঝঞ্ঝট যেন না। তাহলে এই আইনটা কি একেবারে বিশুদ্ধ? বা এই যে আজকে ওয়াকফ হচ্ছে, কি বিশুদ্ধ?
মমতা ব্যানার্জি বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে আমরা ওয়াকফ লাগু করব। একটা দেশের সংসদ কর্তৃক স্বীকৃত আইনকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আমি ওই আইন মানবো না, তার বিরুদ্ধে কি হওয়া উচিত? ফৌজদারি মামলা হওয়া উচিত, জেল জরিমানা, এই হেফাজত তুলে নিয়ে একদম গারদের, এই তো আইন মানবো না, আমি আইপিসি মানি না, বিএনএসএস মানি না, যদি আমি বলতে শুরু করি আমার বিরুদ্ধে কি হওয়া উচিত? হওয়া উচিত ছিল কালকে আমার কাছে অন রেকর্ড আছে মমতা ব্যানার্জি বলে দিয়েছে আমি ওয়াকফ বাংলায় লাগু হতে দেবো না। What is this? Is this a legal claim or illegal claim or what should be? মমতা ব্যানার্জি বলে দিল, শুনেছিস কিনা? আমি এটা শুনি, তার সঙ্গে আমাকে এই ভিডিওতে বিশ্বাস চালিয়ে দিচ্ছি যে চিন্তা করবে না, পশ্চিমবঙ্গে আমরা ওয়াকফ চালু করতে দেবো, পশ্চিমবঙ্গে ওয়াকফ লাগু হবে না। লোকসভায় স্যাংশন, রাজ্যসভা স্যাংশন, রাষ্ট্রপতি স্যাংশন, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য আমাদের একটা দেশের মানে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে আছে, সেখানে মমতা ব্যানার্জি বলে দিচ্ছে আমি ওয়াকফ করবো না। তাহলে তুই একটা লিগ্যাল স্টুডেন্ট, লয়ার স্টুডেন্ট হয়ে রাজনীতি, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম ছেড়ে দে, কি হওয়া উচিত? ল কি বলছে? উনি তো মুখে বলছেন যে আমি মানছি না। আমি যদি কালকে দাঁড়িয়ে বলি আমি পুলিশকে মানি না, আমি ভারতের সংবিধান মানি না, আমি দেশের আইন মানি না, আমার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত কি উচিত না? ল তো তাই বলছে যে আমি যদি অমান্য করি, ইভেন কোর্টকে অমান্য করি বা ইভেন আমি আইনকে অমান্য করি, আমি আই ক্যান ডিনাই করতে পারি কি? পাই না তো। আমার কাছে এখন কথা শেষ হয়নি, দাঁড়া। ওয়ারশিপ অ্যাক্টকে বা ওয়াকফকে তাহলে কি আমি চ্যালেঞ্জ করতে পারি? না, পারি না। যে ওয়াকফ হয়ে গেছে, ওয়াকফকে আমি চ্যালেঞ্জ করতে পারি কি পারি? চ্যালেঞ্জ করতে পারি, ওয়াকফের উপর স্টে দিতে পারি, এবং সব থেকে বড় কথা ওয়াকফ পাস হয়েছে একটা মতাদর্শে ভোটাভুটিতে। একদল মানুষ হ্যাঁ বলেছে, একদল মানুষ হ্যাঁ বলেছে। বিভিন্ন নরসিংহ রাওয়ের আমলে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টে তখন একদল মানুষ হ্যাঁ বলেছে, আজকে আবার আমি ওটাকে অ্যামেন্ড করতে পারি। তাহলে আইন হচ্ছে একটা রাজনীতির খেলা চক্রে সবসময় আবর্তিত হচ্ছে। প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে আমি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, অ্যামেন্ড করতে পারি, পারি তো। এবং পাড়ার গ্রাউন্ড, ওই যে কালো কোট পড়া যেগুলো বললাম হাইকোর্টের উকিল যে যুক্তিগুলো দিতে সুপ্রিম কোর্টের মাথা ঘুরে গেছে, বলে না বাবা কেন্দ্র থেকে জেনে চাই কি বলছে। তো আমার কাছে কথা হচ্ছে, তাহলে আইনের ছাত্র হিসেবে আমি একজন জাজ হিসেবে ফার্স্ট প্রায়োরিটি কি করব? আমার টেক্সট, আমার ল, আমার ইনঅ্যাক্টমেন্ট অর সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, কিসের ওপর ভিত্তি করে একজন জাজ জাজমেন্টটাকে থ্রো করবে? যেমন আমি তোকে বললাম চন্দ্রচূড় সাহেব যিনি মহামান্য, তিনি বললেন যে আমি ওয়ারশিপ অ্যাক্টকে থাকার পরেও আমি জ্ঞানব্যাপী অ্যালাউ করেছিলাম। কেন করেছিলাম? কারণ কোথাও তো বলেছে অল্টারনেশনে বাড়া, কোথাও তো স্কিপ করতে করতে। তাহলে শব্দের মায়াজাল, শব্দের ফাঁক, একটা কথা আছে আইন আর আইনের ফাঁক। যেদিন 26,000 চাকরি বাতিল হলো, 26,000 চাকরি বাতিল হলো না, বলে দিল, আমি সেদিনকে আমার পাবলিক ডোমেন ফোরামে সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছিলাম না চাকরি যাবে না স্যালারি যাবে। কালকে স্যালারি দেওয়ার জন্য স্যালারি পোর্টাল খুলে গেছে। সে বলছে আপনি কি অন্তর্যামী? অন্তর্যামী হওয়ার দরকার নেই, আইনটা সামান্য যারা বোঝে তারা বুঝে যাবে কি অবস্থা হয়ে আছে। তো আমি সেখানে বলে দিয়েছিলাম না এদের কারুর চাকরি যাবে, কেউ চিন্তা করবে না, আর না কারুর মাইনে বন্ধ হবে, সবাই মাইনেও পাবে, চাকরিও আমাকে গাল মন্দ করে তো ভরিয়ে দিয়েছে। এবারে তার সঙ্গে যেটা দিয়েছে হ্যানা ত্যানা যা যা হয় হয়ে আমাকে বললো আপনি কি তাহলে সুপ্রিম কোর্টের উঠতে? তার মানে এরা সুপ্রিম কোর্টেই বলবে, সুপ্রিম কোর্ট তো নিজে বলে যে আমি আবার শুনবো। আরে রিট পিটিশন বলে একটা কথা আছে, রিভিউ পিটিশন বলে একটা কথা আছে, সুপ্রিম কোর্ট বলে দিল রিপাবলিক, নাম বলা যায় না, আর বাকি চ্যানেল গুলো মানে যেন গীতা ভাগবত উপনিষদ হয়ে গেছে। হ্যাঁ, মানে যা অক্ষরে অক্ষরে একদম যেন ব্যাস। তাহলে কি অল্টার করা যায় না? এই রায় অল্টার হবে না? না হলেও আমি চাই ওকে রিভিউ পিটিশন লাগিয়ে দিয়ে ওকে স্টে করিয়ে দিয়ে তো আমি আবার 2 বছর চালিয়ে দেবো। আমি তো চেয়ে পাঠিয়েছি, আবার তো এই আছে আমাদের সঞ্জীব বাবু আজকে বসেননি বলে তো ওনার কালকে শুনানি ছিল, উনি কালকে বুধবার দিন আসেননি সুপ্রিম কোর্টে। আমরা চেয়েছিলাম যে যতক্ষণ না নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত কি বলে আমরা মাইনে এবং চাকরি যারা করছিল করতে দিই। যদি একবার এটা হ্যাঁ হয় কি হবে সার্কামস্ট্যান্সেস বুঝতে পারছিস, আর নিয়োগ করবোই না, আর ওটা ঝুলিয়ে দেবো। একবার যদি বলে হ্যাঁ চাকরিও থাক মাইনেও থাক
যতক্ষণ না হয় ততক্ষণ করুক, যতক্ষণ না ততক্ষণ মানে 60 বছর পার করুক। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে ঘটনাটা হচ্ছে যে কত রকমের ভাবে একটা জাজকে বিভ্রান্ত করা যায়। তোরা আগামী দিনে জাজ হবি, তাহলে তোদের সামনে যখন এইরকম সব আসবে, তুই একটা রায় দিয়েছিস, তোর রায়কে চ্যালেঞ্জ করে তোর কাছে এই পিটিশন আছে, কি করতে হবে তোকে? তখন তুমি যদি মিস্টার গাঙ্গুলির মতন প্রাক্তন কন্টেনশিয়াস হয়ে না কোনো জাজমেন্ট করো বা বায়াসড হয়ে না জাজমেন্ট করো, বা তুমি আগ্রহ ভাই, তোমার হাতে ক্ষমতা আছে, তুমি চাইলে না 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 করতেই পারো, কেউ কিচ্ছু বলতে পারবে না। মানে যার যদি না বলে তো নাই, ও বই বই সব তাকে তুলে রেখে দাও। ওই যে আমরা বলি না যে একটা, হ্যাঁ কি হবে, ওই জাজের জাজমেন্টটাকে নিয়ে 1000টা কোর্টে এবারে আলাদা আলাদা মামলা শুরু হবে, যে এই জাজ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, এবার বাকি মামলাগুলো ওকে সুতো ধরে টানা হবে, এবার পুরো ঘেটে ঘন্ট হবে। কিন্তু আমি যদি বলেছি না তো না, কোনো বই বই আমি দেখবো। কারণ ওই যে বললাম, আইনের ফাঁক, শব্দের মায়া জাল বেড়া জাল, ওই শব্দ নেই, ওই তো ওয়ার্শিপ, ও তো প্রেয়ার, নাম দিয়েছে ওয়ার্শিপ অ্যাক্ট বলে, ওরা পুজো করে কোথায়, ও তো প্রেয়ার করে। তাহলে এটা কি করে ওয়ার্শিপ অ্যাক্ট হবে? শুধু হিন্দু মন্দির আমরা রাখবো কেন, প্রেয়ার আটকাবো মানে মসজিদ আটকাবো? ভাব শব্দ কি দেবে তাহলে, ওয়ার্শিপ প্রেয়ারশিপ অ্যাক্ট, তাহলে এবার বাকি ধর্ম সেগুলো আমাদের তো নেই। শব্দের মায়া জালেও খেলা হচ্ছে, আর আইন হচ্ছে যা শব্দে লিখিত, লিখিত যা, তার বাইরে আমি কিছু না, যেতে পারবো না। এবারে ওই জায়গা থেকে আইনকে সবসময় বদলানো যায় সমাজের প্রয়োজনে। তাহলে আজকে ওয়ার্শিপ অ্যাক্টকে কি বদলানো হবে কি হবে না, এটার উপর যদি আমাদের লিখতে দেয়, আমরা কি লিখব বলো? একটু শার্প হও, একটু মাল্টি ট্যালেন্টেড ডাইমেনশনাল হয়। যদি আজকে আমাকে বলে যে ওয়ার্শিপ অ্যাক্ট শুড বি ডিবার্ড অর বার্ড, কি বলবো আমরা? শুধু টেক্সচুয়াল গেলে হবে না বস, কিছু ট্যালেন্ট থাকতে হবে, যে ট্যালেন্টটাকে আমাকে নিজের থেকে কিছু ওভারভিউ দিতে হবে। দেখ আমি কত কিছু শিখিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, কিন্তু কিছু আমার গুলো তো ছত্তরা যাচ্ছিস, এবার কেউ আমার পুরোটা নামাবি, ছাপবি, কপি করবি, কেউ করবি না, কেউ কম করবি, কিন্তু আরো তো কিছু আছে যেটা নিজের একটা নিজস্বতা। চক আর মেটেরিয়ালে চক মাথা খেয়ে লাভ নেই, তোদের এখন আমি একটুখানি টেক্সচুয়ালি নিয়ে যাই। টেক্সচুয়ালি হচ্ছে তোদের জীবন, জীবনে মরণে যাই। কি দেওয়া আছে একটু পর, what is the places of worship act? It was enacted the free status religious places of worship as they existed on August 15, 1947। আমরা আলোচনা করে নিয়েছি, এই পয়েন্টে আলোচনা হয়ে গেল এক্ষুনি, 15ই আগস্ট 1947। তারপরে হচ্ছে মেজর প্রভিশনস অফ দ্য অ্যাক্ট, প্রহিবিশন অফ কনভার্সন সেকশন 3, মানে কি ওই যে বললাম 7টা অ্যাক্ট, 8টা একটা রিপিল হয়ে আছে, তাহলে 7টার মধ্যে 3 নম্বর একটা কি বলছে বলতো, বুঝে আমাকে, মানেটা আমি তো সবই বলে দিয়েছি, 3-এ কি আছে 4-এ কি আছে, বুঝে বল দেখি, আইনের ভাষা বুঝে বল। 3 নম্বরটা মেটেরিয়াল দিয়ে দিয়েছি আবার, ওই তো প্রহিবিশন অফ কনভার্সন সেকশন 3। বল দেখি মানেটা বল। শব্দের খেলা, শব্দের খেলা, শব্দ ধরে ধরে মানে। আমি তো এতক্ষণ তোকে বলছিলাম একটা হোলসাম, এটা পুরো আধারিত এই 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 প্রহিবিশন, এই সেকশন 3 তে কি করা আছে? হ্যাঁ এটা তো হোল, আমি বলে দিলাম ফুললি বা পার্টলি। ওই যে আমি তোকে, তুই হাসছিলি এক্ষুনি, তোজমহল বলতে, তাজমহল বলতে, পাটে যদি কোথাও একটা ছোট্ট শিব মন্দির থেকে গেছে তো ওটা হয়ে গেল রিলিজিয়াস, বুঝতে পারছি? কোন একটা কোণে যদি আমি একটা রিলিজিয়াস কিছু, এই যে দেখিস না রাস্তায় রাস্তায় এত শিব মন্দির, এত এই মন্দির ওই মন্দির, এত দরগা, এত সব আমরা করে নিই কেন? এনক্রোচমেন্টের জন্য। আমার এখান থেকে ফুটপাথ শুরু, আমি এখান থেকে একটা মন্দির কিছু ক্রস করে দিলাম, দরগা করে দিলাম, দিয়ে পুরোটা দোকান ফেলে দিলাম, কারণ এটাকে ভাঙতে পারবে না, রিলিজিয়াস প্লেস হয়ে বসে আছে, এটাকে তুলতে গেলে বেরোবে আমার। অর্থাৎ এর প্যারালাল যত দোকান বাটি মার্কেট সব চলছে, সেগুলো জন্য দেখবি সব রাস্তার সব জায়গায় ধারে ধারে একটা করে রিলিজিয়াস কিছু বসিয়ে দিয়েছে, দিয়ে পুরোটা এনক্রোচ করে নিয়েছে। তারপরে এটা পার্টলি এনক্রোচ হলেও
পুরোটা এন্টাইটেল হয়ে যাচ্ছে, এটা না ভাঙলে ওটা ভাঙবে কি করে, তখন লিবার্টির প্রশ্ন চলে আসবে। তাহলে আর একটা জিনিস এখানে সব থেকে যেটা বলেছি, দ্য সেম ডিনোমিনেশন, মানে কি, মানে মনে কর আমাদের মধ্যে আর শৈব আছে, শাক্ত আছে, যদি আগামী দিনে এই মামালটা মানে দক্ষিণেশ্বর মন্দির, শিব মন্দির, বুঝতে পারছি, বা যাদের শিয়া সুন্নি আহাবি বিভিন্ন আছে, সে আমার যদি এটা শিয়া থাকে শিয়াই থাকবে, সুন্নিতে যাবে না। এটা যদি শিব মন্দির তো শিব মন্দির, কালী মন্দিরে যাবে না, বুঝতে পারছি। এটা যদি সন্তোষী মা তো সন্তোষী মা, এটা হনুমানজি হবে না। এইটা হচ্ছে মানে ইনফ্লিক্ট কনফ্লিক্টটা কিন্তু নিজেদের মধ্যেও ব্যাটল আপ করতে দেবে না, বুঝতে পারলাম। 4 নম্বরে চলে যাওয়া, 4-এর 1, মেইনটেনেন্স অফ রিলিজিয়াস ক্যারেক্টার, যেটা নিয়ে আমি এক্ষুনি বলছিলাম। Ensures that the religious identity of a place of worship remains the same as it was on August 15, 1947। বলে দিয়েছি, আলোচনা হয়ে গেছে আমাদের ক্লাসে সেদিনকে, যে ওয়াক অফ হয়ে গেছে পুরোই শেষ হয়ে গেছে। অ্যাবেটমেন্ট অফ পেন্ডিং কেসেস, দেখো বলছে এই যেটা বললাম যে এর আগে 15 আগস্ট 1947 আগে থেকে যদি কোনো কিছু নিয়ে মামলা মকদ্দমা চলছে, যেরকম আমাদের কে চলছিল, আমরা তো আইনে লিখে দিতে পারি না যে শুধু বাবরি মসজিদের জন্য রাম জন্মভূমি একসেপ্ট হয়ে যাবে না, আইনের মাধ্যমেই তাকে এনেছি যে যদি 15 আগস্ট 1947 আগে থেকে কোনো কিছু বিবাদাস্পদ মানে ঝামেলায় রয়েছে, আইন মামলা মকদ্দমা চলছে, সেটাকে এর মধ্যে ইনক্লুড করা যাবে না, বোঝা গেল, করে দিয়েছি। এক্সেপশন টু দ্য অ্যাক্ট, এইখানে এক্সেপশন কি আছে দেখো, এখানে এক্সেপশন কি আছে, এই অ্যাক্টটা কার কার উপর লাগু হবে না বলে দিয়েছি। নোট দেখার আগে এই যে আমি যেরকম ভাবে লেকচার শিখছিলাম, এইরকম তোদের মাথায় পুরো ব্যাপারটা গজগজ করবে, আর গজগজ করে তোরা লিখবি। নোট এখন করছি আমি, পড়ার আগে তো সবই প্রায় বলে রেখে দিয়েছি। তারপরেরটা দেখো, হ্যাঁ বলছে যদি এর আগে কিছু ঝামেলা হয়েছে, ইট অলসো এক্সক্লুডস মানে বাদ দিয়েছে, কেসেস দ্যাট হ্যাভ অলরেডি বিন সেটেলড অর রিজলভড, হয়ে গেছে ওটা মন্দির না মসজিদ ঝামেলা মিটে গেছে, আর ওটারও ওখানে মানে ওটাই আর আমরা এটা লাগু করব না এই আইনটা। The act does not extend to the specific place of worship known as Ram Janmabhoomi Babri Masjid in Ayodhya, including any legal proceeding associated with it, লিখিত রেখা আছে, বোঝা গেল। বাবরি মসজিদ আর ওইটা নিয়ে করা যাবে না। পেনাল্টিস বললাম 3 বছরের তো, হ্যাঁ হয়তো 3 বছরের জেল আর টাকা পয়সার এ হবে। আচ্ছা, বার অন জুডিশিয়াল রিভিউ, এইবার শুরু হচ্ছে এ নিয়ে কি কি ক্রিটিক্যাল আর্গুমেন্ট হয়েছে। দেখো, critics argue that the act prevents judicial review which is fundamental aspects of the constitution। এইটা আমি তোদের কবে যে কনস্টিটিউশনটা শুরু করবো বুঝাচ্ছি, এমন এক ঝামেলা, সব আইন এই ওয়াকফ কনস্টিটিউশনকে সবিরোধী চ্যালেঞ্জ করছে। ওয়াকফের যে আইন সে কনস্টিটিউশনকে কি বলবো আঘাত করছে, কনস্টিটিউশনের যে ইথোস আত্মা, সে আত্মাকে রেখে কোনো আইনটা করা যাচ্ছে না। ও আত্মাটা তো বড় আত্মা, সে আত্মার কোনো কিছু ছোট মনোভাবাপন্ন রাখা যাচ্ছে না, যেমন এখানে করেছে। ন্যায়ের অধিকার, জাস্টিসের অধিকার, বিচারের অধিকার, লিবার্টি, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটার ক্ষেত্রে কনস্টিটিউশনাল রাইটস। তাহলে জুডিশিয়াল রিভিউ কেন হবে না? অর্থাৎ এই আইনটা কখনো গিয়ে এই মন্দির না মসজিদ এই নিয়ে কোনো মামলা মকদ্দমা তুমি কোর্টে করতে পারবে না, করা ছোট কিছু করা যাবে না, মামলা মকদ্দমা করে। ওটা বলবি তাহলে কি হয়েছে স্যার, ওটা তো হয়েছে আমি সার্ভে করবো, বারবার বলছি শোনো, মন্দির পাল্টে মসজিদ করবো, মসজিদ পাল্টে মন্দির করবো, কোথাও করা হয়নি, করা হয়েছে ওটা মন্দির না মসজিদ আমি সার্ভে করবো, দেখবো। কিন্তু মন্দির না মসজিদ করবো এই নিয়ে কোনো পিটিশন তুমি কোর্টে করতে পারবে না। আসতে পারে কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। ওটা তো তুমি বাবা ভাবছো, তুমি তো বাবা বিজেপি ভাবছো না, তুমি তো আরএসএস হয়ে ভাবছো। তা ওটা করছে কারা? এই সব আইনজীবী গুলো কারা? আমি নাম নিতে পারছি না তো। এই আইনজীবী গুলো কারা? এক একটা করে নাম বলবো, তুই সামনে প্রকাশ পেয়ে যাবে কে কে করছে, কে করছে, কোন স্বার্থে হচ্ছে। এগুলো সব তো পিআইএল হচ্ছে, কেন করছে? বাবরি মসজিদ নিয়ে তখন শুরু হয়েছিল কেন? ওটা রাম জন্ম ছিল না, ওটা বাবরি মসজিদ ছিল, কেন হয়েছিল? কোনো পলিটিক্যালি বা কোনো একটা ধান্দা কিছু ছিল তো শুরু হয়েছিল। সে আজ থেকে 3000 বছর আগে হয়েছিল, ওখানে জন্মে গেছে। আজকে কেন হচ্ছে বুঝতে পারছি না। কনসলিডেটেড অফ ভোট ব্যাংক,
আমি যদি একবার পেয়ে যাই যে ওগুলোর নিচে শুভেন্দুই বটে, ওগুলোর নিচে শিবলিঙ্গ, এইরকম করিস না, চুপ কর। ওটার নিচে শিবলিঙ্গ বা বিষ্ণু বা কিছু একটা পাওয়া গেছে, ব্যাস হয়ে আছে কি ওটা, ব্যাস। বাজারে রাম মন্দির, রাম জন্মভূমি ইস্যু শেষ নেই তো। আর একটা ওই ইস্যু চলেছে প্রায় 30 দশক, প্রায় 3 দশক ধরে একটা ইস্যুকে ভরসা করে একটা রাজনৈতিক দল বোনাফাইড পলিটিক্স করে গেছে। এখন আর কি ইস্যু, ওই জন্য তো ওয়াকফ ইস্যু আনতে হচ্ছে, ওই জন্য এই ইস্যুগুলো আনতে হচ্ছে। যদি এরকম একটা ইস্যু পেয়ে যায় আবার 3 দশক রাজনীতিটা চলবে। তো এই রাজনীতিটা করার জন্য আমাদের একটা ইস্যু দরকার, যে ওই তো পাওয়া গেছে সব হিন্দু দেবদেবীর মূর্তি, ইভেন বলছে, আর সিটিং সিএম বলছে যে সম্বলে পাতকুয়ায় যে বড় বড় সব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, বিষ্ণু মূর্তি, এসব কাপচার রিলিক্স পাওয়া গেছে। কি বলছে ওগুলো, কি বলছে? আপনারা বলছেন ওটা মসজিদ, মন্দির নয়। বলছে কে? সিটিং সিএম কনস্টিটিউশনালি ওথ নিয়ে বলছে ওটা নয়, পাতকুয়ায় পাওয়া গেছে, ওটা আছে। কি বলছেন বুঝতে পারছি। তাহলে এটা খুঁজে যদি একবার রিপোর্ট এসে যায়, যা রিপোর্ট এসছে যে হ্যাঁ ওখানে আছে, ব্যাস এই তো শুরু হয়ে গেছে তো গরমা গরম। মাইক খুলে নিচ্ছে, এই খুলে নিচ্ছে, ওই খুলে নিচ্ছে, চলছে তো জানি না বলে চলছে কেন। তার কারণ হচ্ছে যে আমাকে একটা বাইপোলার ইমেজ রাখতে হবে আইনের বেড়া জালে। আমার কি পারপাস ছিল আলটিমেটলি মন্দিরটা, এটা জানিস? যেখানে ভেঙেছে দেবনীচন্দ্র, সেখানে মন্দির হয়নি, তার থেকে 3 কিলোমিটার সরে এসে মন্দির হয়েছে, জানিস? রাম জন্মালো এক জায়গায়, তার 3 কিলোমিটার দূরে এসে মন্দির হলো। তাহলে বামালটা কিসের জন্য? আমি আমার যে বাড়িতে জন্মেছি, আমার যদি আমার পরের 100 বছর পরে আমার জেনারেশন বলে যে সংরক্ষণ করবো, তাহলে তো আমি যে বাড়িটায় জন্মেছি আলটিমেটলি অন্তত সেইটা, সেই নার্সিংহোম বা হসপিটালটা না হলে, যেখানে এসে জন্মে এসেছিল সেখানে, তখন তো নার্সিংহোম হসপিটাল ছিল, দায়িত্ব ছিল যে ঘরে জন্মেছি, সেটাই তো হবে। এখানে রাম, যেমন এই জ্ঞানবাপী মানে তো ওটা হচ্ছে বার্থ প্লেস অফ দ্য কৃষ্ণা। এটা বার্থ প্লেস অফ দ্য রামা, ওটা বার্থ প্লেস অফ দ্য কৃষ্ণা। ভালো, আমি এসবের মধ্যে যাবো না, পরে আমাকে দাগিয়ে দেবে, আমি এসবের মধ্যে নেই বাবা। আমি পরিষ্কার বাংলা কথা বলছি, শোনো আইনের কথা। কি বললাম যে তাহলে আমি ওটা মন্দির না মসজিদ আমাকে জানতে গেলে আমাকে কি করতে হবে? একটা জুডিশিয়াল রিভিউ করার জায়গা দিতে হবে। আমার লিবার্টি তো, এটা তো আমাকে জানার অধিকার। তুমি বন্ধ করে রেখে দিয়েছো, তাহলে এই আইনটা তো তোমার কনস্টিটিউশন বিরোধী আইন। ওইটাই ক্রিটিক্সরা বলছে এখানে, বুঝতে পারলাম? তারপরে দেখো, দে বিলিভ দিস রেস্ট্রিকশন আন্ডারমাইন্স দ্য চেকস এন্ড ব্যালেন্স সিস্টেম, লিমিটস জুডিশিয়ারি রোল ইন দ্য প্রোটেক্টিং কনস্টিটিউশনাল রাইটস। একেতেই শুধু লস্যি ভুলে যাবো, আমার আর কিছু দরকার নেই। Arbitrary retrospective cut-off date. The act is criticized for using an arbitrary date independence date 1947 to determine the religious space. Opponents argue that the cut-off date with this historical injustice and denies redress for the enforcement before the date. বলো এটার মানে কি? বল। মানে একটা তো ডেট রাখা দরকার, মানে ওই cut-off date-টা যেটা বললেন সেটা হচ্ছে 1947 বিফোর ইন্ডিপেন্ডেন্স। মানে এখানে যেরকম বলে দিয়েছে প্রথমে, এটা অত নয়, সোজা বাংলা করে বলবি। আইনকে সবসময় জলরং তলরং করবি। আম পাবলিক, এই যে তোরা আইনের স্টুডেন্ট সবাই, কিন্তু অত বুঝিস না। তোদের আমি বলছি কাষ্ঠ পাতি বাংলায়। পাতি বাংলা হচ্ছে যে তুমি তো বাবা বলে দিলে 15ই আগস্ট 1947-এর পরে যেটা মন্দির মন্দির, যেটা মসজিদ সেটা মসজিদ। কিন্তু 1947 15ই আগস্টের আগে যদি কোনো মন্দিরটা মসজিদ হয়ে গেছে, তাহলে তার 10 দিন আগে যদি কোনো মন্দিরটা মসজিদ হয়ে গেছে, তুমি ওটাকে মসজিদে বলে দেবে? এটা 10 দিন, 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর আগে। মানে বলতে চাইছে 1947-এর আগে যদি বলছে 1940-এ কোনো মন্দিরকে মসজিদ করা হয়েছে বা মসজিদকে মন্দির করা হয়েছে, তুমি বলছো ও সব আমি আমার 15ই আগস্ট 1947, এটা তোমাকে কে অধিকার দিয়েছে? 15ই আগস্ট 1947 থেকে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম এই দেশে প্র্যাকটিস হয়। তাহলে তুমি 15ই আগস্ট 1947 কেন বলছো? কে তোমাকে অধিকার দিয়েছে? ওটা কি? তুমি ওটা বলতে পারো তোমার সংবিধান, এই সব কোর্ট মোটের জন্য সব ঠিক আছে, রাষ্ট্র হলো। কিন্তু হিন্দু ধর্ম কি স্বাধীনতা আগে পরে করে প্র্যাকটিস হয়েছে? হিন্দু ধর্ম তার আগে থেকে রয়েছে, মুসলিম ধর্ম তার আগে থেকে রয়েছে। তাই তুমি তাদের মন্দির মসজিদ তুমি বলে দিচ্ছ 15ই আগস্ট 1947-এর পথে। জাজের মাথা কত ব্যথা,
আর উকিল গুলো কত পাকা, এমনি এমনি হিয়ারিং এ দাঁড়াবে, কত নেবে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কেন চার্জ করবে না? ঠিক আছে, আমার মাথা শার্প করে রাখবি। পরেরটা বল। পার ডে একটা করে ল্যাম্বরগিনি কেনে, জানিস? সুপ্রিম কোর্টের কয়েকটা লয়ার মানে যা কামায়, হ্যাঁ, পার ডে একটা করে কেনে। Critics claim that the act infringes upon the religious rights of Hindus, Jains, Buddhists and Sikhs. কেন বাবা? বাকিদের নয় কেন? এখানে হাত দিল না কেন? They argue that the restricts their ability to reclaim and restore the places of worship, impeding their freedom of the practice and the religious. মানে ওই একই আর কি, তুমি আমাকে বঞ্চিত করলে, এ ওকে বলতে থাকছে। পরেরটা বড়, violation of secularism. আই নাও সর্বনাশ করেছে রে। Opponents argue that the act violates the principle of the secularism, which is a core component of the constitution and the favors one's community over others. মানেটা কি? মানে সেকুলারিজমে তুমি মানে এখানে কিরকম কোথায় বুদ্ধি, মানে আমি এদের এই জন্য স্যালুট করি, মাঝে মাঝে ভাবি এরা এদের মাথায় কতটা তামাক এরা দেয় বা কি দেয়। সেকুলারিজম তো এটাকে প্রোটেক্ট করছে, মানে আমি যদি খালি চোখে দেখি ওয়ার্শিপ অ্যাক্ট সেকুলারিজমকে তো প্রোটেক্ট করছে, এরা বলছে সেকুলারিজমটাকে ভায়োলেট করছে। বলো কেন? বলো বলো, এখানে তো লিখেছি কেন? এগুলো সব সুপ্রিম কোর্ট আর্গুমেন্টস এসছে, কেন কি এটা কি নিয়ে আলোচনা হচ্ছে? বল কেন? আমরা তো এটা দেখে বলবো যে ওয়ার্শিপ অ্যাক্ট বাবা সেকুলার, কোনো ঝামেলা নেই, সব শান্তি রাখবে, কিন্তু ওরা বলছে যে তুমি সেকুলারিজম নষ্ট করে দিচ্ছ। তার মানে আমরা সেকুলারিজম মানেটাই বুঝি না, ওরা বেশি বুঝে। বলো সেকুলারিজম কেন এখানে নষ্ট হচ্ছে, বলতে পারবি? ধর্মের ভিত্তিতে তুমি কাউকে কোনো সংরক্ষণ দিলেই তো সেকুলারিজমের ইথোসটা আঘাতপ্রাপ্ত হয়। তুমি এখানে বলে দিচ্ছ কেন ওটা হিন্দুর ওটা মুসলিমে, যে যা হ্যাঁ বলে দিচ্ছে, তো বলছে যেটা মন্দির আছে 1947 15 আগস্ট মসজিদ আছে, তুমি বলার কি? হরিদাস পান। আমার কাছে কথা হচ্ছে সেকুলার মানে কি? আমি মুসলিম ও হিন্দু, আমার ওর মধ্যে কোনো ইন্টারভেনশন থাকবে না, ইন্টারফিয়ারেন্স থাকবে না, এটাই তো সেকুলারিজম। সেকুলারিজম মানে আই নেভার intervene in between the religious or religion. Whatever, it is your freedom, totally freedom, practice of freedom. Your religion is the constitutional freedom and rights. তো সেই ঐতিহ্যটাকে ধাক্কা দিচ্ছ না, তুমি জোর জবরদস্তি বলে দিচ্ছ ওটা ওর। যেখানে আমি বলছি ওরা আক্রান্তরা নিয়ে নিয়েছে, মানে আমরা মুসলিম বলবো না এখানে, কিন্তু একবারও এখানে আমি বোঝাচ্ছি বারবার মুসলিম বলে, যেখানে দেওয়া হচ্ছে ওয়ার্ডস এভরি টাইম ডাজ আক্রান্তা ইনভেডার্স আই রিপিল্ড। আমি আমার বক্তব্যটাকে একটু সংশোধন করে দিচ্ছি, কিন্তু বাবা আইনের ব্যাপার বুঝতে পারছিস। ব্যাপারটা হচ্ছে এখানে হিন্দু মুসলিম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে হিন্দু মন্দির ওয়াজ ক্যাপচার্ড, ডিস্ট্রয়েড, ডেমোলিশড বাই নট মুসলিমস, by invaders, Akranta. Who are those? Mughals, Hun, Pathan, Shah, Sultanate, ওরা ওরা সব করেছে। তাহলে আমাদের ইনভেডার্স যেটা করে দিয়ে গেছে সেইটাকে তুমি আমার উপর চাপিয়ে দিলে, বল কেমন লাগে? তুই যাস, আমি আর তোর সামনে করবো, আর্গুমেন্ট করবো। আমি তো বলিনি আপনাকে মুসলমান, আমি আপনাকে বলছি আক্রান্তরা এসে সব ভেঙে চুরে তছনছ করে আমার সোমনাথ মন্দির লুট করে দিয়ে চলে গেছে। তারপরে আপনি বলে দিচ্ছেন ওটা ওই রকম যে মন্দির কোনোটা ছিল, যদি কোনোটা সেই সময় ওখানকার সালতানাত আফগান এসে ওনাদের প্র্যাকটিস করার জন্য মসজিদ করেছে, বলে দিন ওরা মসজিদে থাকবে। বল কি বলবি জাজ সাহেব? সুপ্রিম কোর্টও পারেনি রে, সেই জন্য পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের কোর্টে। বল কেন্দ্র সরকার চুপ করে বসে আছে, কিছু বলছে না, বুঝতে পেরেছিস? নেক্সট আমরা কোথায় যাবো? হ্যাঁ, এবার হচ্ছে এক্সক্লুশন অফ অযোধ্যা ডিসপিউট। The act is specifically criticized for excluding the land involved in the Ayodhya temple Ayodhya dispute. Opponent question is consistency and raise have all.
কোথাওই পারে না। যদি পারতো তাহলে আইন কেন বলতো সিভিল কোর্ট থেকে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে আবার সুপ্রিম কোর্ট, আবার সিঙ্গেল বেঞ্চ, মানে লটকে নিয়ে গিয়ে লাস্টে একটা গিয়ে এই ছেড়ে দিলাম, তুমি ছেড়ে দিলে, তারপরে আবার রিভিউ পিটিশনের আবার মামলা আমি তুলে দিলাম। কোথায় আমি বলবো ডিস্ট্রিক্ট কোর্টে ফাইনাল হয়ে গেছে, ফাইলাম হলো কোথায়, ওকে আবার সে তাকে ও কাটছে ঘুড়ির প্যাঁচ, একবার ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, মাঞ্জা দিয়ে টানছে, ও উড়ে যাচ্ছে, এ তলা দিয়ে ঢুকে আবার দুটো প্যাঁচ মেরে আবার টেনে নামাচ্ছে, এই তো চলছে। একটা জিনিস সিভিল কোর্টে শুট হচ্ছে না, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ হলো, ডিভিশন বেঞ্চ হলো, আবার সুপ্রিম কোর্ট, আবার গিয়ে মানে পুরো ঘুড়ির প্যাঁচ চলছে। কে শেষকালে কেটে ভোকারটা হবে ভগবানের, আবার ভোকারটা হলেও হচ্ছে না, বাবা সে হপ্তা মাঞ্জানে কি বলে ধরে টেনে নামিয়ে নিচ্ছে, ধরে নামিয়ে নেবে। এই যে হচ্ছে কি আমাদের এই ও চাকরি হারা, বললাম তো চাকরি হারাই দিয়ে দিয়েছে তো রিভিউ পিটিশন। আমি ওই দিনই বলে দিয়েছি কারোর বেতন বন্ধ হবে চাকরি যাবে না, জানি আমি রিভিউ পিটিশনের রাস্তা খোলা আছে, এখন চলুক না আবার 2-3 বছর, ততদিনে 2026 বের করে দেবো, তাই না? 2026 তো পার হয়ে যাবে। মানে লিটিগেশনে এলে অ্যাগ্রিড হচ্ছে কমন মান। একটা লয়ের স্টুডেন্ট হয়ে উঠবি জাজ, এইভাবে ক্রিটিসাইজ করছিস তুই লকে? লয়ের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভরসা রাখ। ল ইজ আ টেম্পল, মন্দির। এরকম ভাবে চোখ বেঁধে দাঁড়িয়ে আছে, দাড়ি পাল্লা এদিক ওদিক। আমরা কতভাবে বোঝানোর চেষ্টা করছি যে ল হচ্ছে লাস্ট আলটিমেটাম, ল হচ্ছে দ্য টেম্পল অফ জাস্টিস, আর তোরা এইভাবে করছিস। এসব ক্লাসে আর কি চচ্চড়ি করার পরে মাথা এরকমই হয়ে যায়। হ্যাঁ, চোখটা তো খুলে দিয়েছে, কিন্তু তাহলে বলে কি এভিডেন্স একটা তুলে নিয়েছে? ড্রামা করে লাভ আছে? তুমি বিএসসি মানে কি? সাক্ষ্য অধিনিয়ম। সাক্ষ্য কি চোখে দেখবো? চোখে দেখলে তো বুঝে যাবো সব। সেই ওই জলি এলএলবি নাকি এটা বই দেখেছি, और সেই পুরো জায়গা নাকি যেন বলছে हमको तो पहले दिन से पता होता है कौन क्या है, लेकिन हम तो कुछ नहीं कर सकते, तुम लोग जो बोलोगे उसी के हिसाब से हमको राय देना पड़ेगा। ওই আগের হাল। জল বুঝতে পারছে কি হয়ে আছে, কিন্তু যদি অপোনেন্টের উকিল লড় করছে, তার করাতে পারছে না, অপোজিটটা খুনিকে বেকসুর খালাস করিয়ে দিচ্ছে, সে যদি জাদরে লয়। এমনি ফেরারি কিনছে পারতে, খুনিকে বেকসুর করে দেওয়ার মতন তার কনভিন্সিং পাওয়ার আছে। সেই জন্য বলছি যে তোরা লয়ের স্টুডেন্ট, ল হচ্ছে আলটিমেটাম। লোকে কি বলে মারপিট হচ্ছে ভাই কাকাতে মামাতে, ওই দেখে নেবো কোর্টে, দেখে নেবো তোকে আমি, যা করে বুঝে নেবো। মানে লাস্ট মানুষের হুমকি হচ্ছে কোর্টে দেখে নেবো। নেতা মন্ত্রী পুলিশকেও ডায়লগ দিয়েছি, কোর্টে বুঝে নেবো, দেখে নেবো। তুই সেখানটাকে নড়িয়ে দিচ্ছিস, কোর্টে দেখে নেবো বুঝে নেবো মানেটা কি? আমি দেখে নেবো কোর্টে, মানে ওখানে আমি একদম ট্রান্সপারেন্ট ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু হবে। আর তুই সেটাকে বলছিস এইরকম অপমান করে, তুই এরকম বলিস না, মানুষ শুনলে পাগল হয়ে যাবে। সবাই ডাক্তার বোঝে কোন রুগী বাঁচবে কোন রুগী মরবে, তারপরে ডাক্তার পেশেন্ট দেখে বলে তুই তো মরবি, ট্রিটমেন্ট করাতে হবে না, তুই তো সেই রকম উকিল হয়ে যাচ্ছিস। ডাক্তার থেকে বোঝে না কোন পেশেন্ট মরবে, জানে যাবে ভোগে। চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল উপরওয়ালাকে ডাকবো, আমি চেষ্টা করছি বিলিংটা করার, ট্রিটমেন্টটা শুরু করবি, ওষুধ দিই, হয়তো 1 দিনটা 2 দিনে ট্রান্সফার করবো, 2 লাখটা বিল করবো, তবু আমাকে আশ্বস্ত দিতে হবে আমরা আছি, আমরা সব রকম চেষ্টা করছি, আমরা রোগীকে সুস্থ করবোই, আপনি বিশ্বাস রাখুন, ভগবানের উপর আস্থা ভরসা রাখুন, আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি। তুই যদি গেল ও বাবা তো গেল আর 72 ঘন্টার মধ্যে এসে যাবে। তুই ডাক্তারি ইথোসটা মানলি? ডাক্তারি ইথোস কি? যে মৃত প্রায় আর ডাইং, মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য আমরা সমর্পিত প্রাণ, তোরা মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য সমর্পিত সেবক। ইউ অল আর দ্য প্রফেশনাল, পেশাদার, মানে তোরা মানুষের সার্ভেন্ট। তো সেইখানে তুই আইনকে এরকম বলতে পারিস? বলা উচিত। এতগুলো সাক্ষী, এই তো এভিডেন্স। তুই আগের বারে জাজ হলি, মনে কর একটা দিন এমন এলো তুই একটা সিভিল কোর্টে জাজ হয়ে গেছিস, আর ও তোর আমি কেন যাব? তুই কথাটা তুই বলছিস, শোন না, এভিডেন্স এক্ষুনি বলছি। তুই একটা সিভিল কোর্টে জাজ হয়ে গেছিস, ঘটনাচক্রে এই 4 জনের মধ্যে কোনো একজন এখনো জাজ হতে পারেনি, সে কোর্টে প্র্যাকটিস করছে, সেও গেছে তোরই এজলাসে, হাজির হয়েছে ক্লায়েন্ট। আরে দীপেন্দু আর ক্লাসমেট বেটা এখানে জাজ, আচ্ছা
এইবার মিলর্ড, please remember one day you said the law is the dispersal of the facts. I never forget, sir. Can you forget your words? ইজ্জতটা হবে। আরে আওয়াজ হয়েছে, ও চাল হয়ে নিজের কথা নিজে, মানে তুই নিজেকে আমি যে বলেছিলাম সেটা প্রুফ করে দেবে। না না, প্রুফ নয়, কিন্তু তোর অ্যালিগেশনটা তো ক্লেমড হবে। এবারে তো তোকে প্রুফ করতে হবে যে তুই বলিসনি। ও তো অ্যালিগেশন লাগিয়ে দিল, এবার তুই যে প্রুফ করছিস। মানুষ সবসময় যে অ্যালিগেটর আর যে অ্যালিগেটেন্স করেছে তার কার বিরুদ্ধে থাকে। এই যে আমরা বলে দিই ও চোর, পার্থ চোর, আমরা কি আগে দেখছি সে কি কি আমাদের মনে ধারণাটা কি হচ্ছে? এভিডেন্স দেখেছিস তুই? তুই যতগুলো লিডার, পলিটিক্যাল লিডার আজকে জেলে গেছে, তোর মনে মন মানসে কি আছে? দেয়ার এভিডেন্স দেখেছিস কিছু? দেখিসনি তো? তাহলে আমি যখন অ্যালিগেশনটা তোর উপর থ্রো আপ করছি যে তোরই এককালে আইনে বিশ্বাস ছিল না, তুমি বলেছিলে ইটস আ গ্লোবি ওয়ার্ড, তোর তখন কি হবে? একটা এভিডেন্স হিসেবে কাজ করবে, যে প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু তোর ইমেজ যে বিল্ড আপ সেখানে হবে যে তুই এককালে আইনের প্রতি আস্থা রাখিসনি। আমি যদি কোনো ক্রমে পাকচক্রে কোথাও তোর ইন্টারভিউ নিই তোর কোনো কিছুর জন্য, তখন আমি এটা ভুলে যাবো, বিকজ প্রফেশনালি তো যে আমি মনে রাখবো না। কিন্তু এইরকম সেন্টিমেন্ট যদি তোর মধ্যে কোথাও রিল্যাপস করে, স্পার্ক করে, এবং সেটা ইন্টারভিউতে গিয়ে যদি তুই গিয়ে বলতে শুরু করিস, এর একটা ছায়া আসে। আমরা এই ক্লাসে কিন্তু এখনো পর্যন্ত যে আলোচনা করলাম অনেকটা নেগেটিভিটি আলোচনা করেছি, যেটা খুব বাজে, যেটা করা উচিত না। যেটা করলাম কি মানে আইনের সব আমরা ন্যাকেড সেন্স গুলোকে নিয়ে ডিসকাস করছি, দেখছি, কিন্তু আমাদের তাতে কি হচ্ছে? আইনের প্রতি আস্থাটা টলমল করছে। সেটা তো হওয়া উচিত নয়। আমরা ওয়ার্কশিপ অ্যাক্টে কোথায় কোথায় আইনটা কন্ট্রোভার্সিয়াল, কোথায় কোথায় কন্ট্রাডিক্ট করছে, দেখতে 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 পাচ্ছি যে সেটা আমাদের আইনের আস্থাটা, যেটা ক্রিটিক্স ডিপার্টমেন্ট যে আইন ব্যাপারটাকে যেভাবে আমরা দেখি, সেটাকেও কতভাবে চ্যালেঞ্জ করা যায়। মানে আইনের যে ফাঁক আমরা বলি, আইনের যে আইনের ফাঁক আছে, সেই আইনের ফাঁক দেখতে দেখতে আমাদের আইনের ওপর অনাস্থাটা না এসে যায়। আমার বলার এটাই উদ্দেশ্য যে তোরা আইনের স্টুডেন্ট, আইনের ছাত্র, ওদের যেন কখনো আইনের ওপর অনাস্থা না জন্মে যায়, যেটা তোর একটু একটু জন্মাচ্ছে। সেই জন্মানোটা মানে তোর নয়, সবার জন্মেছে। না এখন তুই এখন লয়ার না, আবার তো ডিসকোর্স চেঞ্জ। লয়ার গো টু হেভেন, মানে প্র্যাকটিক্যালি কেন বলছি, তার ধারণাটা কোনোভাবে আমার জুডিশিয়াল সিস্টেমটাকে বা জুডিশিয়াল প্রপোর্শনটাকে ডিফেক্ট বা ইম্প্যাক্ট করতে পারে না। কিন্তু একটা জাজ, আগামী দিনে জাজ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, মর্যাদাশীল, পূর্ণ বিশ্বাস নিয়ে না থাকে, তাহলে কিন্তু বিরাট সমস্যা। তা মন্দির, আইনের মন্দির, ন্যায়ের মন্দির, অর্থাৎ তোর আইডিওলজি কিন্তু এটা লয়ারের আইডিওলজি। লয়ারের অনেক ক্রিমিনাল টাইপের ভাবে, অনেক রকমের কুটবুদ্ধি ভাবে, অনেক রকমের কিছু, মানে পয়সার জন্য সবকিছুই করতে পারে, হ্যাঁকে না নাকে হ্যাঁ করতে পারে। কিন্তু একটা জাজ কি সেটা করবে? জাজ পয়সা নিয়ে বর্ধনের রেফারেন্স দিবি না, বর্ধনের রেফারেন্স দিবি না, বলে দিলাম এক্সেপশন ইজ দেয়ার, আমি বলে দিচ্ছি এক্সেপশন ইজ দেয়ার। কিন্তু ঘটনা হচ্ছে তুই যদি এটাও ভাবতে শুরু করিস জাজ লাইক আ বর্ধন, এভরি জাজ লাইক আ বর্ধন, তাহলে তো হেঁটে ঘন্টা হয়ে যাবে। তাহলে উকিল টাকা নিয়ে আজকে যার জন্য মামলা হচ্ছে, কালকে তাকে আবার দোষী সাব্যস্ত করার জন্য অন্য জনের থেকে টাকা নিয়ে তার বিরুদ্ধে মামলা হচ্ছে। হ্যাঁ, মানে আজকে ওকে ভালো বললাম, কালকে ও বেশি পয়সা দিল, তুই কালো। উকিলের এটাই প্রফেশন, যা এটাই হচ্ছে। কিন্তু একটা জাজ কি তাহলে তাই করবে? একে ফাঁসির সাজা দেবো, কালকে ধরে গিয়ে না তুই দেখেছিস। তুই যেটা বলতে চাইছিস আমি কেন বললাম বুঝতে পেরেছিস? একটা জাজ আর একটা লয়ার ইজ আ ডিফারেন্ট অ্যাসপেক্টস। জাজ কখনো লয়ার না, মানে লয়ার আর জাজ খুব মানে পিঠের সরু সুতোর পার্থক্য। কিন্তু তুই কখনো বলতে পারবি না যে একটা লয়ার এইগুলো করতে পারে, কালোকে সাদা, সাদাকে কালো, কালকে যে জাজ সে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এই জন্য আমরা বলি মিলর্ড, ভগবানের সঙ্গে তুলনা করি। আর তোরা আগামী দিনে সেই ভগবান, ন্যায়ের ভগবান, তোরা মানুষকে ন্যায় পাইয়ে দিবি। ও হাসছে, নিজের ওপর নিজে হাসছে, ও নিজের ওপর নিজে হাসছে। ও
তোকে জিজ্ঞেস কর কেন হাসছে, ও যা যা বলছি ডায়ের ভগবান ও হাসছে। এইরকম আস্থা বিশ্বাস থাকলে হবে না, একটু বিশ্বাস করতে শেখ, প্র্যাকটিস কর। কেন বলতো এগুলো না তোরা বুঝতে পারবি না, ইন্টারভিউ তোদের থেকে বার করে দেবে। যদি এরকম একটা কিছু ডাইলেমা মানে কি দ্বন্দ্ব যদি তোদের সামনে ফেলে দেয়, তোদের উত্তরে আমি বুঝে যাবো তুই আস্থাশীল না অনাস্থাশীল। বুঝতে পারছি তো? অতএব ওই ডাইলেমা গুলো থেকে বেরোনোর জায়গা তৈরি, ওগুলো আমরা প্র্যাকটিস করাবো যখন ইন্টারভিউ এর ক্লাস হবে। কিন্তু এই ডাইলেমাটাই ওরা ফেলবে, ওর মানসিকতাটা বুঝি, ওর উইকনেস বুঝি। If I give you vacations for the 7 days in Switzerland, how do you feel? বল, এই যে চকচক করে উঠবি না 7 দিনে, আমি বলছি বলে দিচ্ছি কিরকম ট্র্যাপ এটা। সুইজারল্যান্ডে 7 দিনের ট্রিপ তোকে অফার করছি, তুই যাবি, যদি চকচক করে উঠিস তারপরে আমি কি বুঝে নেবো, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এই জাস্ট আমি গল্প করছি, কি রে 7 দিনের ট্রিপ করে কিরকম লাগবে? ও মাই গুডনেস, পাঠিয়ে দেবো, যাবো। কেস পেন্ডিং মাথায় রাখ, আমার যে স্যালারি, আমার যে পে স্কেল, সেখানে আমি সিভিল থেকে ধুম করে 7 দিনের সুইজারল্যান্ড জার্নি করতে পারবো না। একমাত্র মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মতন যদি না কোনো গিফট আসে ডাক্তারদের কাছে, তাহলে যদি চকচক করে তার মানে ইউ আর আ গ্রেডি পারসন। তোর গ্রিডিনেসটাও আমি ভেতর থেকে বুঝে নেবো শানু মেরে যে কতটা গ্রিডি। ইফ ইউ আর আ গ্রিডি দেন ইউ নেভার বিন আ ডেডিকেটেড এন্ড ইউ আর বিন ট্রাস্ট। বুঝতে পারলাম? কত সূক্ষ্ম জিনিস, এসব টেক্সট বইয়ে পাওয়া যাবে না, জীবন থেকে চর্চা করতে হবে। যে একটা ইন্টারভিউ থেকেও বুঝে নেবো যে তুই আগামী দিনে সেলেবেল কিনা, তোকে কেনা যায় কিনা। বাবা ওসব আমি এই ভাই আমি আমার এইটাই ঠিক আছে। চল, কনস্টিটিউশনালিটি অফ দ্য প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট কেস ডিসরাপশন। On September 1991, Parliament passed the Places of Worship Act 1991. The law was passed with the object prohibiting conversion of any place of worship and to provide for the maintenance of the religious character of any place of worship as it existed on the 15th day of 1947. আচ্ছা, এটাকে কি আর আমি কচকচ করবো না? তোরা পড়ে নিবি, নিয়ে এখান থেকে নোট বার করে এইখানে দেখ, এখানে দেখ অন 28 অক্টোবর 2020 যে অ্যাডভোকেটের নামটা আমি নেবো না বলছিলাম, তার নামটা দেওয়া আছে এবং দেওয়া আছে কি দেখ, লাইন সেন্টেন্সটা পড়, যে এইটাকে নিয়ে কাটাছেড়া করছে, মানে এর পেছনে লেগে আছে ওয়ার্শিপ অ্যাক্ট কে তোলাবে, কি লেখা আছে? আমি বলেছি বাবা, কোথায় আমি বলেছি? আমি দিয়ে বলি কিছু তো টেক্সট তো ফ্যাক্টস তো আমি দিতেই পারি, এখন অ্যালিগেশন নেই। বুঝতে পারলাম? আচ্ছা, এটাকে তাহলে তোরা মোটামুটি এবারে কচকচি আছে, শুধু পড়তে হবে, লাইন বাই লাইন পড়ে নোট লিখে পড়ে নিয়ে চলে আসবে। এখানে দেখ একটা ওয়াক অফেরও আমার দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে সব, সিজিআই রঞ্জন গগৈ থেকে শুরু করে জ্ঞানবাপী মসজিদ, বারাণসী, যা যা বলেছি সব সব সব, ইভেন সঞ্জীব খান্নার লাস্ট পিটিশন 2024 পর্যন্ত দেওয়া আছে। দেখ, on 7 December 2024, CGI Sanjeev Khanna formed a special bench consisting of P.V. Sanjay Kumar, K.V. Vishwanathan to the hear petition. The challenge was listed 12 December 2024 subsequently. দেওয়া আছে, তার ব্যাকগ্রাউন্ডটা আবার দেওয়া আছে রিপিট করে, এবং সেকশন গুলো আমার দেওয়া আছে। দেখ লাস্টের দিকে এখানে 7টা সেকশন আছে, বললাম তো 8টা সেকশন আছে, 7টা সেকশন একটা রিপিট। দেখ 7খানা সেকশন আমি এখানে দিয়ে রেখে দিয়েছি, দেওয়া আছে নোটসে। তাহলে এই নোটটা পড়লে আমরা কি ওয়াক অফ থেকে এবার পুরো ফাটিয়ে এখানে এসে লিখতে পারবো? এই ওয়াক অফ থেকে না, কি থেকে ওয়ার্শিপ থেকে ফাটিয়ে লিখতে পারবো তো? আমি বুলেট করেই দিয়েছি, মেটেরিয়াল করে দিয়েছি, এটাকে তোরা মেটেরিয়াল করে নিয়ে আসতে পারিস। আমি এটাকে এরকম ব্রিফিং কেন করে দিয়েছি, যেহেতু এটা নিয়ে কোনো আমার কাছে একটা তো 7টাই দিয়ে দিয়েছি, ওটা আমি কেন পিডিএফ পাঠিয়েছি তোদের ওয়াক অফ, কারণ পুরো অ্যামেন্ডমেন্ট বিলটা আমার জানা দরকার, ওই জন্য ওখান থেকে আমি তোদের পাঠিয়েছি বুলেট রেডি করার জন্য। প্রথমটা আমি খাড়া করে দিয়েছিলাম, ক্লাসে দিয়েছিলাম তো। আর এটা একদমই তো ছোট ইস্যু, শুধু নিয়ে নাড়াঘাটা চলছে, 7টা ইস্যুটা মানবো না, এটাকে আমি বুলেট করে দিয়েছি, এটা দিয়ে এসে নেমেই যাবে। ওয়াক অফ দিয়ে এসে নেমে গেছে, তো পয়েন্ট করে এনেছিস? হ্যাঁ, আচ্ছা, যার যার পয়েন্ট করেছিস না, একটা কাজ করবি, এটাকে না আমাকে, কারণ ক্লাসে বসে আমি যদি এটাকে দেখে সময় নষ্ট করি তাহলে আমাদের ক্লাস এটাই হবে না। আমরা এটার জন্য কি করবো, আমি রেমিডিয়াল এটাকে দেখে নেবো, ঠিক আছে? এটাকে হয় আমাকে এতে
PDF করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবি, নয় টেলিগ্রামে পাঠিয়ে দিবি, আমার তো নাম্বার জানিস, লিখে পাঠিয়ে যা করেছিস। কিন্তু আমি কি বলছি শোনো, না সত্যি আমার যেটা কথা হচ্ছে, আমি আগে জানতে চাইবো তুই এর মধ্যে কি কি ডেটা ইনক্লুড করছিস। আমি ডেটাটা পড়লে আমার সময় কম লাগে, কি বললাম বুঝতে পেরেছিস? এবার তুই সেটাকে যা ভাবে বাড়াবি আমি একবার দেখে নেবো। আমি চাইছি তুই পুরো বিলটা পড়ে, যেমন এটা পড়ে কি কি ডেটা ইনক্লুড করেছিস করে নিয়ে আমাকে সামাতে যে স্যার আমি এসেতে এই 40টা ডেটা দেবো, পরীক্ষার হলে যাবি 30টা বা 22টা 25টা মনে থাকবে, 10টা এমনি ভুলে যাবি, কারণ 500 এসের যখন ডেটা নিয়ে যাবি, বুঝতে পারছিস তো? 500 এসের প্রত্যেকটা যদি 40টা করে ডেটা নিয়ে যাই, 5×4=20,000 এসে যাবে, তাহলে আমার 2000 ডেটা মাথায় থাকবেই না, লস হবেই। তো সেখানে পার টপিকে হয়তো দেখা যাবে আমার 15টা 20টা আছে মাথায়, তার উপর ডেভেলপ করবো। তো আমি ওই জন্য চাইছি তোরা যত বেশি ডেটা পারিস রেডি করে রাখ এসের পয়েন্টটা, সেটা আমাকে পাঠিয়ে দে, আমি জাস্ট দেখে নেবো যে তোরা ডেটাটা তুলতে শিখেছিস কিনা। তাহলে আমরা একের পর এক সবকিছু কলেজিয়াম নোট করে দেবো, যেগুলো বড় বড় আছে সেগুলো আমি এইভাবে দিয়ে দেবো, আর যেগুলো ছোট ছোট সেগুলো এইভাবে দিয়ে দেবো। এসে রেডি হয়ে যাবে তো লাস্টে একবার নয় পরের মাসে সামনের মাসে যখন আমাদের 20-30 টপিক রেডি হয়ে যাবে, তখন আমরা কি করবো বলবো একটা একটা করে এসে লিখে নিয়ে, আমি একবার করে দেখে নিয়ে কারেকশন করে বডিটা রিডেট করে দেবো। প্রত্যেকেরটা যেন আলাদা হয়, কেউ কারো টোপো মারবি, কারণ পরীক্ষার হলটা তোর, আর পরীক্ষার হলের মাইলেজটা তোর, এবং তোর স্পেশালিটি ইউনিকনেসটা তোর। হতে পারে তোদের দুজনের মধ্যে একজন সিলেক্ট হবে, বা হতে পারে তোদের 5 জনের মধ্যে একজন সিলেক্ট হবে। তো এখানে কোনো ওই এমসিকিউ এর আনসার কি দিয়ে দিচ্ছ ঠিক আছে, ওই অবধি বন্ধুবাজি ঠিক আছে, কিন্তু এই হার্ডকোর ডেসক্রিপটিভে কোথাও ওই কপি পেস্ট করো না, কারণ ও ডবলে তুইও ঢুকবি, ও বেরোলে তুই বেরোবি তো, কিন্তু যদি 5 জনের মধ্যে একজন নেবো কাকে বার করবো তাহলে? এবার যার থেকে বাকিরা কপি করেছিস আমি বুঝে যাবো কার থেকে এটা কপি হয়েছে, হুইজ দ্য অরিজিনেটর। তো আমি কাকে সিলেক্ট করবো? অরিজিনেটরকে সিলেক্ট করবো। অথবা কারোর থেকে কপি করবি না, কারণ তুই যদি ওর থেকে কপি করিস বা ওর থেকে কপি করিস, তোর ওর থেকে যদি তোরা কপি করিস সেটাও আমি বুঝতে পারবো, কারণ ওর লেখার মধ্যে আর তোর লেখার মধ্যে আলাদা ডেপথ চেঞ্জেস হবে। দুটো শব্দ যদি আলাদা ওর পাই সলিড, যেমন ও একটা শব্দ মেরে দিল, কি শব্দ তখন মানলো যে আইন আপেক্ষিক, এই একটা শব্দের উপর কিন্তু আমি ভিত্তি করে আমি বুঝে যাবো যে ওর আন্ডারস্ট্যান্ডিংটা কত দূর গেছে। সেই জন্য বললাম, ও যদি এসে একটা ওয়ার্ড এক্সট্রা লিখে দেয় সেটা দেখে আমি বুঝে যাবো যে এটা ওর অরিজিনেটর, তোরা হচ্ছিস ওর ডুপ্লিকেটর। বুঝতে পারলি কি বললাম আমি? গুড। এবার চলো আমাদের সুবিখ্যাত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলো, আমাদের প্রীতি ম্যাডামের ইন্টারেস্টে আমরা অল গভর্নমেন্ট স্কিমস হ্যাজ ডান এন্ড কমপ্লিটেড, এটা কিন্তু সবাই রেডি করে নিবি, এটাতে আর আমি মাথা লাগাবো না, কারণ এখানে বোঝার কিছু নাই আছে। দেখে নে তো একবার এট এ গ্লান্স, আমি শুধু স্কিম গুলো বলে নিচ্ছি কি কি স্কিমের ওপর আমাদের লিখতে হবে, তাই তো রে? বলতে থাকি, হ্যাঁ বল। কন্যাশ্রী প্রকল্প 1 নম্বর। আচ্ছা আমি না একটা জিনিস করতে পারি, আগের বারেও করিনি, সেটা হচ্ছে ওই কি বলে মার্কিং 1 2 3 করিনি, দেখ সব কেজি আছে, অত ওটা কি হয়ে আছে মানে বুঝতে পারছিস না কোনটা থেকে কোনটা আলাদা, সেটা একটু করে নিত। হ্যাঁ একটা কন্যাশ্রী আছে, আমার চেয়ারটাকে নিয়ে আমাকে স্যারেদেরও তুললে আমাকেও তুল। হ্যাঁ কি স্নেহা, তারপরে আছে দেখ এখানে আমি মিশন নির্মল বাংলা, ফার্স্ট পেজে দেখ পেয়েছিস কন্যাশ্রী প্রকল্প, ওই জন্য বলছি 1 2 করে দাগ দিয়ে নে। তারপরে হচ্ছে মিশন বাংলা পেয়েছিস, তারপরে হচ্ছে মধু স্নেহ পেয়েছিস, তারপরে হচ্ছে যুবশ্রী, এগুলো 350 ওয়ার্ড দেবে, কিন্তু পারবি না 350 ওয়ার্ডে, 200 ওয়ার্ডের মধ্যে কম্প্যাক্ট করার চেষ্টা করবি, আর নিজের কিছু ঢুকিয়ে দিবি, ঠিক আছে? কারণ এর বেশি ডেটা থাকবে না, কি আর দেবো ডেটা, এবার নিজেকে একটু বানাতে হবে। জল ধরো জল ভরো প্রোগ্রাম, যে কোনোটা একটা দুটো আর দুটো আসবেই, মনে কর এখান থেকে কিন্তু দুটো এসে বাধা লেগে রাখ, এটাকে খেলা করলে কিন্তু মরবি পরে। কি বললাম? শিক্ষাশ্রী প্রকল্প ডাক দিয়েছিস, গতিধারা প্রকল্প মিস করে গেছিস, গতিধারা প্রকল্প দেখছিস, গতিধারা ওটা আমার একটু ভুল হয়ে গেছে, গতিধারা না জল ধরো জল ভরো হয়েছে, তারপরে শিক্ষাশ্রী হয়েছে, গতিধারা হয়েছে। আচ্ছা তারপরে সবুজ সাথী আমি পেলাম না রে, মানে আমাদের সময় ছিল না রে, তোরা কন্যাশ্রী পেয়েছিস রে?
মমতাকে পুরো ট্যাবের পয়সা ট্যাব পয়সা দেখছিস তুই তো সব লটকে দিয়েছি। হ্যাঁ একটু বাঁচাবে তোরা ট্যাব কন্যাশ্রী পুরো তুই আসিস কেন? তোর না আছে লক্ষ্মীর ভান্ডার, না আছে নারায়ণ, না আছে কন্যাশ্রী, কিচ্ছু নেই, ফাঁকা। জিও এই হয়েছে সবুজ সাথী স্কিম, খাদ্য সাথী স্কিম, দেখছিস কত লয়াল হয়েছিল। আমাকে বলেছে স্যার আগে গভর্নমেন্ট স্কিম গুলো এনে দেবেন। খাদ্য সাথী স্কিম হয়েছে, রূপশ্রী প্রকল্প, এটা তোরা পাস, এটা কে পায়? বিয়ে করলে আবার পাবে? বাবা ঠিকই বলে, জন্ম থেকে মৃত্যু আছে সব স্কিম, সমব্যাথী লাস্ট, সমব্যাথী তো পড়ানোর টাকা দেয় জানিস তো। এই করিস না চপ। কৃষক বন্ধু প্রকল্প, রূপশ্রী প্রকল্প হয়েছে, কৃষক বন্ধু প্রকল্প হয়েছে, স্বাস্থ্য সাথী হয়েছে, কর্মসাথী হয়েছে। এই একটু নাম্বারিং করে দিস তো, আমিও একটু গুনে নেবো কতগুলো প্রকল্প। হ্যাঁ হ্যাঁ, দুয়ারে সরকার, এইটা তো আমি শুনিনি রে। হাসির আলো স্কিম দেখেছিস? তবে কর্মাই ধর্মা, তবে এইসব কি স্কিম? এই খেলা হবে তো, স্কিম ছিল, আছে তো, ওই দিন পালন করা হয়। হ্যাঁ হ্যাঁ, কর্মাই ধর্মর পরে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, তারপরে হচ্ছে খেলা হবে স্কিম, তারপরে হচ্ছে চোখের আলো। তোদের না এবারে খুব মারবো আমি। ছেলে চোখের আলো হয়েছে, দুয়ারে রেশন হয়েছে, মা ক্যান্টিন লাস্ট, এই সামনেই আছে, সামনেই আছে, এই রাস্তা দিয়ে বেরোলি সামনে হয়ে গেছে। কতগুলো কি করবো আমি বললাম, সিরিয়ালি কতগুলো প্রকল্প দিন। 21, তার মানে এখানে আমার আরো 12টা বাকি আছে, 12টা খুঁজে বার করতে হবে। জোহার নেই, কৃষক বন্ধু নেই, কৃষক বন্ধু আছে, জোহার আছে না, পরে যেগুলো হচ্ছে জোহার নেই বোধহয়, কৃষক বন্ধু আছে, আমাকে দেখতে হবে। টোটাল 32টার মধ্যে আরো কয়েকটা আছে বোধহয়, মিস করে গেছি। আচ্ছা এগুলো থেকে কি তোরা এসে এখনই রেডি করে ফেলতে পারবি? এই কটা যে কত 21 বললি তো, 21টা এসে রেডি করে ফেল কম্পালসারি পেপারের জন্য। তোরা দুজনে মিললি, দেববেন্দু আর ভাস্বতী। 350 বলে, 15 নাম্বার থাকবে, 20 নাম্বার, তোরা 350 এই নামাতেও পারবি না, ঘেটে যাবে। 200 ম্যাক্স টু ম্যাক্স, একদম সলিড নামা, পুরো স্কিমটার পুরো ডিটেলটা যেন থাকে, আর একদম থাকবে কি সোশ্যাল সিগনিফিকেন্স একটা, যেটা এখানে স্কিমে তো দেওয়া যায় না। ওটা যে যে স্কিমের রিলেটেড যা যা সোশ্যাল সিগনিফিকেন্স নিজের মনে হয়, কোন স্কিমে কি কি উপকার হয়েছে, সেই সোশ্যাল সিগনিফিকেন্সের জন্য 100 ওয়ার্ড। এটা মোটামুটি 100 ওয়ার্ডে যদি ভিড়ে যায় 100 ওয়ার্ড, বা যদি এটা 150 ওয়ার্ড নয়, ওটা 100 ওয়ার্ডে 250 ওয়ার্ড, 350 ওয়ার্ডে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই এসেগুলো একদম একটা ফেয়ার খাতায় এসে খাতা করে ফেল, ঠিক আছে, করে কমপ্লিট এসে। এটা এগুলোতে দেখ বেশি কিছু খেলার জায়গা নেই। গভর্নমেন্ট শুধু জানতে চাইবে তুমি আমার প্রতি মানে লয়াল কিনা, আমাকে জানো কিনা, হ্যাঁ জানো, অতএব একদম টোটো নামিয়ে দাও, ফ্যাক্টটা পুরো নামিয়ে দাও, পুরো কবে হয়েছে, কি জন্য হয়েছে, কাদের হয়েছে, পুরো নামিয়ে দিলে খুশি, কোন মিনিস্ট্রি কোনটা চালাচ্ছে। অতএব এটা একদম খাতায় লিখে কমপ্লিট করে ফেল, আরো যেগুলো আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়াকআপের পয়েন্ট করেছিস, আমাকে পিডিএফ করে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে দেখে নিচ্ছি। আর ওইটা কি বললাম জানো, ওই আমার ওয়ার্কশিপটা রেডি করে নিয়ে চলে আয়। নেক্সট উইকে কি করবি আমি ঠিক করে দিচ্ছি, কি করা হবে করে দিচ্ছি। তোরা কি নেক্সট উইকে এই এসএর ক্লাসটা কন্টিনিউ করবি, নাকি অন্য লয়ের কোনো পার্ট শুরু করবি? হ্যাঁ না, আমি তোদের আসলে ভাবছিলাম কনস্টিটিউশনাল ব্যাপার, কনস্টিটিউশনটা শুরু করার জন্য। কনস্টিটিউশনটা রুখে আছে, ঠিক আছে। তোরা কি আরেকদিন বেড়াতে আসতে পারবি? আমার বিয়ে যেতে আসছিস?
ভালো করছি ও বাবা মা ডেকে উদ্ধার করছে। টাকা দিন কমিটি কবে জানি না। আমি তাহলে ফ্যাকাল্টিদের সঙ্গে কথা, কারণ এত লোড নিতে পারবো না। যদি আমি কনস্টিটিউশন ধরি এগুলো সামলাতে পারবো না, কিন্তু এগুলো মানে ফ্যাকাল্টি হ্যান্ডেল করতে পারবে না। কম বললে হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি মানডে আমাদের ছুটি, একটা দিন হলিডে আমাদের দিবি না? আমরা একটা দিন হলিডে খাবো না? শনিবার রবিবার এখানে গরু চড়াই। হ্যাঁ ঠিক আছে, দেখছি। না দেখে দিচ্ছি না। তাহলে কবে? আজকে কি বার? আজকে তোদের তো এমনি 4 দিন ক্লাস তো আছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। আর কোথায় ক্লাস? তাহলে কনস্টিটিউশন শুরু করতে গেলে এই ক্লাস অফ করতে হবে। আর নইলে দেখছি 4টে থেকে এটাকে যদি করবো, তাহলে 4টে থেকে তোরা হ্যাং করে যাস। কালকেই তোদের হাল দেখছিলাম, ওই লিমিটেশন আর হিন্দুতে হ্যাং করে গেছিস পরীক্ষা দিয়ে। বড় বড় ফুটুনি কথা বলছিস, কিন্তু তোরা বল, কালকে যখন আমি পরীক্ষাটা নিয়ে বেরিয়ে গেছি, তারপরে ক্লাস শুরু হয়েছে, ক্লাস চলছিল, লাস্টের দিকে যখন হিন্দুর লিমিটেশনের পরে হিন্দু শুরু হয়েছে, তোদের আমি দেখে বুঝে গেছি আমার তো দুখানা চোখ এখানে চলছে অল টাইম। কিন্তু দেখতে পাচ্ছি সব হ্যাং হয়ে গেছিস। এবার ঘটনাটা হচ্ছে, দেখ এসেতে যথেষ্ট মাথা বোঝার ব্যাপার, এটা কিন্তু মানে একদম এটা ভেতরে নিয়ে নেওয়ার, এটা কিন্তু মুখস্থ নয়, মানে পুরো অন্তরে নিয়ে নামানোর জিনিস। এসেটাকে যদি আমি প্রথমে কনস্টিটিউশনও কিন্তু বিরাট ক্রিটিক্যাল সাম। এবার এটাকে নিয়ে কনস্টিটিউশনে আজ যে এখন শেষ করেছি মনে কর, তাই 1.5 ঘন্টাও ক্লাস হয়নি আজকে। আমি এমনি দেরি করেছি, আমি এমনি দেরি করে 4টের ক্লাস শুরু হয়েছে বোধহয় 4:45, মানে 5টা বাজতে 15 মিনিট বাকি শুরু করেছি, 6:10 হয়েছে। এর মধ্যে বল হ্যাং হয়ে এসছে কিনা? এটা তো আমি বেশি এনার্জিতে এফোর্স করেছি, তাহলে বসে বসে শুধু শুনেছিস। সবসময় তো এটা হবে না, লেখা নোটস তো করতে হবে। আমি সব রেডি করে দিয়ে দিচ্ছি বলে লিখতে হচ্ছে না, শুধু বসে বসে গল্প শুনতে কার না ভালো লাগে? গল্প শুনতে বসে বসে ভালোই লাগছে, এসের গল্প শুনে যাচ্ছিস। কিন্তু ঘটনাটা হচ্ছে, আজকে যেটা ওয়ার্শিপ অ্যাক্টের যতটা গল্প শুনেছিস, যতটা মনে আছে, এখনই লিখতে বললে কিন্তু লিখে নামিয়ে দিবি। বুঝতে পারলাম? বোঝানোটা এমন ভাবে বুঝিয়েছি যে এখন আর পড়তে হবে না ওই নোটটাও। মোটামুটি নামিয়ে, যদি আনকমন এসে যায় এটা পড়ে আর আলাদা হবে, কিন্তু না হলো মোটামুটি 70% এটা ঠেলে দেবো, যা আমরা বলে দিয়েছি। কিন্তু এরপরে যদি আমি আর একটা শুরু করে দিতাম, আমি যদি এরপরে একটা অন্য টপিক শুরু করি, কলেজে আমি শুরু করলাম, বা যেটা আমি তোদের বারবার বলছিলাম যে আইটি অ্যাক্ট নিয়ে শুরু করার জন্য, হ্যাঁ সহযোগ পোর্টাল যে কেসটা, সেইগুলোকে যদি আমি এর উপরে দিয়ে দিতাম, তাহলে কি হতো? এটা ডাইলুট হতো, ঘেটে যেত। এখানে থেমে গেছি বলে মনে আছে। মোটামুটি আর গল্পের ছলে খুব এনজয়মেন্টের মতন করে বলে দিয়েছি, কিন্তু সব এসে তো এরকম এনজয়মেন্টে হবে না। তাহলে কি করবো আমাকে এটা বল, এটা ডিসাইড করতে হবে। ক্লাস আমি তো 4 দিন অলরেডি দিচ্ছি, এবারে আরেকদিন দিতে গেলে ও কান্না করছে, শনি রবিবার ও বেরিয়ে যাবে, সোমবার দিন আমি কান্না করছি, আমি ছুটি নেব। তাহলে কিছু করার নেই। টাইম বাড়ালে কবে, কোন দিনটা তোদের ফ্রি থাকছে? তাহলে ওই দিনেও কি তোরা বিএনএসএস এর ক্লাস করে এনার্জি থাকে? যে কোনো দিন টিউসডেতেও 2 ঘন্টা বিএনএসএস করার পর আর কি থাকে কিছু? আমি তো ফ্যাকাল্টি ডেকে নেবো ওই টাইম টু ওই টাইম, আমার তো ফ্যাকাল্টি রেডি, আমি টাইম দিলেই চলে আসবো। কিন্তু আমি বলতে চাইছি তোদের হেডেক না হয়। আইন কখনো হেডেক ক্লাসে হবে না, বোরিং হলে হবে না, এনজয় করতে করতে ফুল মাইন্ডে করতে হবে, তাই তো? কি বললাম বুঝতে পেরেছিস? হেডেক নিয়ে আইন পড়া যায় না। আইনের ক্লাস কুল হবে, অল্প অল্প হবে, কিন্তু ডেপথে হবে, বুঝতে পেরেছিস? এই জন্য বলছি বিএনএসএস এর পরে যদি আমি দিই, হ্যাং করবে। ওইটা হবে আমার এসে, ওটা করি না, খাপচাড়া হয়ে যাবে। যেটা আমি কি করছি এখন, 6টা পুরো ধরে এগোচ্ছি। এরকম একটা কনস্টিটিউশন করবো, একদিন এসে করবো, একদিন কনস্টিটিউশন এসে করবো, জানি না। আমি তো করবার জন্য দিয়েছিলাম, ওরা তো বাবা মা করে রাখবে। আমাকে তো বললে আমি শনিবার ক্লাস দিয়ে দেবো, রবিবার ক্লাস। হ্যাঁ তোরা 4 ঘন্টার ক্লাস দিতে পারবি? লয়ের ক্লাস ভেবে দেয়, আমার দিতে আপত্তি নেই। তোদের একদিন পরীক্ষা নেই আর পরের একটা 2 ঘন্টার ক্লাস নেই, তোদের হাল কি হয় ভেবে দেখ। খাবার আনতে বলতে হবে তোদের এবার থেকে, যে প্রত্যেকদিন খাবার নিয়ে আসিস, খাওয়া দাওয়া করে একটু রিফ্রেশ হয়ে যাস, নইলে পুরো যাস যখন যেন ঝোড়ো পাখি হয়ে যাস। তাও প্রথম শটটা পরীক্ষা, বসে বসে শুধু এবিসিডি দেওয়া। তাও আমাদের এখানে যা সিস্টেম, না লিখতে হয়, না নোটস নিতে হয়, না কিছু নিতে হয়, সব পেয়ে যাচ্ছিস রেডি, শুধু বসে শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছিস এসিতে। তাও তাহলে আমি তোদের কি করবো বল আমাকে? এবার তোরা যদি বলি যে হ্যাঁ 3 ঘন্টা ক্লাস, আমি দিয়ে দেবো, কিন্তু আমাকে কনস্টিটিউশনটা শুরু করতে হবে, আমি বুঝতে পারছি।
কারণ আমি ম্যাডামের সঙ্গে কথা বলে নিয়েছি, ম্যাডাম লিমিটেশনটাকে শেষ করে কন্ট্রাক্টরসে ঢুকে যাবো। লিমিটেশন যেহেতু ছোট্ট জিনিস, ওটা এবার শেষ হবে মোটামুটি। লিমিটেশনটা শেষ হলে আমি ম্যাডামকে বলছি কন্ট্রাক্টরসটাকে ওটাকে পাল্টে দিয়ে হিন্দুটা মহামেডানটা চলবে। কিন্তু এখানে আমাকে এখনো যেটা আমার বেসিক সিলেবাসে রয়েছে, তার জন্য তো কনস্টিটিউশন থেকে বিশাল কোশ্চেন আসবে। আমাকে কনস্টিটিউশনটা ঢুকতেই হবে, কন্ট্রাক্টর ঢুকতেই হবে, প্রপার্টি এখনো বাকি পড়ে আছে। তোরা ঝুলিয়ে রেখেছিস, আমিও ঝুলে ঝুলে যাচ্ছি। তোরা চাপ নিলে আমি চাপ দিয়ে দেবো। এখন ওদিকে তোদের 6খানার পরীক্ষা প্রত্যেক সপ্তাহে রেডি করে দিয়েছি তো 6খানার পরীক্ষা রেডি দেয়ার, হ্যাঁ ওটা চলছে। এবার ওগুলোরও তো থিওরি ক্লাস হবে। এবার ওগুলোর আমি সিলেবাসটার জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমি এখন ভাবছি যে বিএনএসএস আর বিএনএস এর থিওরিটা আগে যেরকম হচ্ছে হয়ে যাক। সিআরপিসি গুলো তো পড়েছিস কলেজে, অন্তত যেটুকু জানি যখন সিআরপিসি আইপিসি নিয়ে আমি একটুখানি ঘাটাঘাটি করছি না ওই জন্য। কিন্তু সিপিসিটা তো ধরতে হবে এবার, তাহলে কখন ধরবো? এবার তোদের বিএনএসএসটা কি আমি হিন্দু বা লিমিটেশনের মতন জিস্ট করে পড়াতে বলবো স্যারকে, না ডিটেলস? কারণ এটা যেহেতু নতুন, তোরা কেউ পড়িসনি বিএনএসএস এটা ব্যাপারটা, সেই জন্য আমি বলেছি থরলি ধরে 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 যেতে। এবার ওইটা যেতে গেলে লেনবি হচ্ছে, বিএনএসএস 3 মাসও শেষ হচ্ছে না, বুঝতে পারছি। এবার তোরা যদি বলিস বিএনএসএস একটু স্পিড আপ করে দিতে, তাহলে আমি ওটাকে কাট করে স্পিড আপ করে দিয়ে আমি বিএনএস ধরে বিএসএ ধরে নিতে পারতাম। বিএসএটা তো ধরতেই হবে কখন। এবার থিওরির মতন করে পড়াতে গেলে তো সময় লাগছে আমি ক্লাস বাড়াতে চাইছি, সময়ও বাড়াতে চাইছি, সিলেবাসটাকেও এগাতে চাইছি, কিন্তু তোদের উপর কোনোটাকে আমি ইম্পোজ করতে চাইছি না, চাপিয়ে দিতে চাইছি না। এবারে তোরা ডিসাইড কর কি করবি। তোরা যদি নিতে পারিস 2টো ক্লাস আমি দিয়ে দেবো, কিন্তু তোদের যদি ঝোড়ো কাক না হোস তাহলে বল আমি দিয়ে দেবো। যে ডিসিশন নিয়ে নিজেদের মধ্যে সবাই আলোচনা কর, আমাকে তাহলে বলবি, আমি একটা দিনে 1-2 ঘন্টার আর একটা ক্লাস আমি এক্সট্রা করবো। এবারে তোদের কলেজ কখন তোরা মিস করবি, কখন করবি না, কি হবে, ক্লাস আসবি না, ওরম ভাবে করলে আবার আমি সবাইকে নিয়ে চলি, আমি বারবার বলেছি। তো সবাই ভেবে চিন্তে একটা জায়গা বার কর, যেদিন বলবি আমি করবো। আমি ক্লাস আর একটা 2 ঘন্টার অ্যালার্ট করতে চাইছি, সেটা আইদার কনস্টিটিউশন আইদার বিএসএ, বুঝতে পারলাম, এগোতে চাইছি। আর কন্ট্রাক্টরটা শুরু করতে চাইছি, বললে আমি ওদিকের গুলো শেষ করতে পারবো না, কারণ ডিসেম্বর আমার ডেডলক। আমাকে মোটামুটি অক্টোবরের মধ্যে পুরো সিলেবাস প্রিলিমস ছাতু করে দিতে হবে। আর তোদের রুটিন হয়ে গেছে তো? আচ্ছা, এই তোর রুটিন দিয়েছিস না মেলে? দেখে নাও ওর রুটিন হয়ে গেছে। তোর রুটিন কোথায়? ওইটা করেছিলি? এই তুই তোর রুটিন কোথায় পাঠাচ্ছিস কেন মেলে? হ্যাঁ বল। টাইমটা দেখ, ইভিনিং এ আমি এখনো কথা বলতে পারছি না, সেটা আমি কথা বলতে পারি, কারণ আমি সেটা প্রথম কথা হচ্ছে আমার রুম অ্যাভেলেবিলিটি। এই রুমে আরো অন্যান্য ক্লাস চলে শনি রবিবার, বোঝাতে পারছি। শনি রবিবার এই রুমে আমার মোটামুটি 2টো অবধি ক্লাস থাকবে, আর আপাতত এখন জানি। সেই জন্য আমার এই রুমটাকে আমি এনগেজ করাতে পারবো না, মানে এই রুমে আমার 2টো অবধি ক্লাস চলবে। সেটা যদি দেখি যে কি আছে কথা বলি। তোদের হচ্ছে যদি হয় 12টা থেকে 2টো নাকি, বা 10টা থেকে 12টা। এবার 10টা থেকে আমাকে ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলতে হবে, তারা রিচ করতে পারবে কিনা। ওই জন্য তো বললাম আমি স্যাটারডে, ওই জন্য আমি বলছি সেকেন্ড হাফে আমি যদি টানি তাহলে মোটামুটি আমি ফ্যাকাল্টি সবই রেডি করতে পারবো। কিন্তু আমি যদি সকাল থেকে টানি, অনেক সময় ফ্যাকাল্টিও রেডি হতে পারবে কিনা, আমার রুমও রেডি হতে পারবে কিনা, সেটা আমি দেখছি। আর তাহলে এখন আপাতত চল, তারপরে আমি দেখছি একটা তোরা ডিসিশন নিয়ে যে যদি এই 4টে দিনের মধ্যে কোনোদিন ক্লাসের টাইমটা বা এই এসের ক্লাস আর লয়ের ক্লাস হবে না, আমি শিওর জানি বেকার হয়েছে। দেখছি তাহলে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সিআরপিসি, আইপিসি, বিসিএ শতরূপ স্যার নেবে, কন্ট্রাক্টরস লিমিটেশন হিন্দু ম্যাডাম নেবেন, আর একটা স্যার আছেন তিনি কনস্টিটিউশন ওইগুলোর ব্যাপারটা করবেন। এবারে ঘটনাটা হচ্ছে যদি তোদের কথা মতন আমাকে বিএনএসএস আর বিএসএ টানতে হয়, শতরূপ স্যারেরও তো একটা বকার এনার্জি থাকে, তাকে আমি বললে সে ক্লাস বলবো হ্যাঁ করাচ্ছি। কিন্তু আমি মনে করি এখন আস্তে আস্তে আমি কিন্তু আমার মাথা কিন্তু কনফার্ম করছে, এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা তোর সঙ্গে বকে নিয়েছি, তো আমার মাথা মোটামুটি কনফার্ম করছে। তো আমি এসে যে ফোর্সে ক্লাসটা দিচ্ছিলাম, যে কোনো মনে কর এমআইটি জানিস তো, আমেরিকার সব থেকে বড় টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, হ্যাঁ ম্যাসাচুসেটস, ওখানে ক্লাস হাফ অ্যান আওয়ারে,
টিচারের। কেন বলতো? এখানকার প্রফেসর সেই লেভেলের, এনার্জি সেই লেভেল ঢুকবে। আর আমি যেমন প্রথম তোদের 45 মিনিট যা ক্লাসের লেকচার দিয়েছি, তোদের ওয়ার্কশপ একটা আচ্ছা লোক যা বুঝবে না তার পুরো আদ্য চিপিয়ে দিয়েছি। এখন যদি দিতে বলিস আমি ওই করবো, ওই যেমন তোদের এই এসে গুলো করে দিতাম, দিয়ে দিচ্ছি। কিন্তু যদি আমাকে বোঝাতে হয় ফ্রি এসে পুরো জিনিসটা ডিটেল, 8 ঘন্টা 45 মিনিটই মানুষ কিন্তু ফুল এনার্জিতে পারবে। এবার স্যার 2 ঘন্টা বিএনএসএস এর ওই বোর্ড ওয়ার্ক করে ওই চচ্চড়ি করে আবার 1 ঘন্টা বিএসএ হবে না। আমরা ওই রকম জোড়াতালি মেরে কাজ করাবো না। কোয়ালিটিকে আগে মেনটেন করতে হবে। আমি এখানে ক্লাস করিয়েছি, আমি নিজে স্যাটিসফাইড যে ওয়ার্কশপ একটা আমি যা বুঝিয়েছি, আগের দিন ওয়াক আপ যা বুঝিয়েছি, হ্যাঁ কি রে ওয়াক আপ পুরো ক্লিয়ার, আজকে ওয়ার্কশপ ক্লিয়ার। তোদের কলেজে বা তোদের কোর্টে অর্ধেক ছেলে মেয়েকে দাঁড় করিয়ে ওয়ার্কশপ একটা ওয়াক আপ একটা জিজ্ঞেস করতে 2 লাইন বলতে পারলে আমার নাম একটু। আরে তাহলে তো সে লয়াল লোক এক জানে না দেশের মধ্যে। আচ্ছা ওয়াক আপ নিয়ে বল, তুই কোর্টের মধ্যে দাঁড়িয়ে যা, তুই ক্লাস করিস ওদের আজকে বল, তোরা গিয়ে তোদের কলেজের বা কোর্টে দাঁড়িয়ে বল যে আমার ওয়াক আপ নিয়ে 2 লাইন বলতো। তোরা যা বলবি ডেটা নিয়ে পারবে? তোদের কাছে যা ডেটা কাছে যাবে? ও চিন্তাই করে না, এটা কি বলবি, এটা হচ্ছে মুদিখানার পর। তা এই জন্য বললাম কোয়ালিটি জিনিস 8 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা টানা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা স্যারকেও টানতে হয়। এরপরে বিএসএ ওটা টানতে পারবে না, আমাকে অন্য ফ্যাকাল্টি অন্য ক্লাস দিতে হবে, বিএসএ দেওয়া যাবে। ঠিক আছে, এই উইকটা যা একটু সবার অসুবিধা। ও এখন বলছে কদিন দেখে নিচ্ছি কি করা যায়, আমি একটা ব্যবস্থা করছি। দরকার আসলে এসেটা তোদের বুঝিয়ে দিলে কি হয় বলতো, তোদেরও ব্যাপারটা মনে রাখতে সোজা হয়। নইলে তো আমি টপিক বানিয়ে মেটেরিয়াল ছেড়ে দিলে, এই যে মেটেরিয়ালে কত জিনিস দিই, 7টা 1 8টা 1 ওখানে দেওয়া আছে 7টা 1, কিন্তু যতক্ষণ ওটা তোকে বলে দিলাম যে 7টা 1 8টা রিপিট, ততক্ষণ তুই কিন্তু মাথায় আনতে পারলি না যে 7টা 1, কিন্তু 7টা 1 ওখানে দেওয়া আছে, বুঝতে পারলাম। তারপরে ওই যে কোন কোন ঈদগাহ মামলাগুলো হয়েছে ঝামেলা, ওই ডিটেলস গুলো দেওয়া ছিল। তারপরে যে পুরো গল্প চলে যে জিনিসটা তোর ভেতরে আত্মাটা ঢুকে গেছে, তোর মেটেরিয়ালটা থেকে কিন্তু তাড়াতাড়ি রিকভারি করতে অসুবিধা হবে না। আর শুধু মেটেরিয়ালটা যদি রফতাসিন ছেড়ে দিই, তোর দেখতে দেখতে কোথা থেকে ধরবো কোথা থেকে শেষ করবো। কি বদমাস পুরো ইনস্টিটিউটে তারা চলে সবাইকে তো ছুটি দিতে হবে। আগে চলতো, এখন সবার আন্দোলন হচ্ছে, এখন আন্দোলন হচ্ছে। এই ব্যাপার হচ্ছে আগে 7 দিনের করিয়ে দিত, কিন্তু এখন সব স্টাফেদেরও ফ্যামিলি থেকে সবারই একটা ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়ার একটা নিয়ে থাকে। তো আমি তাও যা দিন দিই তাতেও গালাগালি খাই। সোমবার দিন তো সবার ঘর খোলা, সোমবার দেয় না। এবার আমাকে কেন সোমবার দিতে হয়? আমাদের ম্যাক্সিমাম অনেক স্কুল স্টুডেন্ট আছে যারা মনে কর এনডিএ যাচ্ছে, এই যাচ্ছে, হেনা দানা যাচ্ছে, তাদের স্কুল সোম থেকে শুক্র, আমাকে শনি রবিবারটাই তাদের ধরতে হয়। যারা নিজের প্র্যাকটিস করছে, যারা মনে কর এ করবে কি বলে আরএনএস যাবে, স্কুলের ছেলেগুলোকে দিয়ে, ওই জন্য ওই দিনকে পুরো প্যাক চলে 6টা পর্যন্ত ক্লাস। এই রুমটাও আমি খালি পাই না, সেই জন্য দুটোই ইম্পর্টেন্ট। এবার তোরা যদি বলিস এসেটা আমি ছেড়ে দেবো, তোরা নিয়ে করে নিবি, তাহলে আমি ক্লাস বুঝে নেবো না। মানে ব্যাপারটা হচ্ছে আমি ছাড়তে চাইছি না, ব্যাপারটা হচ্ছে আমার সময় আর কোয়ালিটি। আমি 4 দিনই ক্লাস রেখে দিয়েছি, সোমবার আমার ছুটি, শনি রবিবার তোদের ছুটি, আমি কেসে দিই। এবারে মাঝখানে 4টে দিনে যা যা ক্লাসের টাইম, বুধবার দিন পরীক্ষা দিয়ে একটা ক্লাস নিয়ে তোরা বাকি দিনে স্যার ক্লাস করে মোটামুটি তোরা মোটামুটি হ্যাংওভারের দিকে যাস। ওখানে আর কিছু ঢোকানো মানে ওটা হচ্ছে জোর করে পুশ আপ করা। ঠিক বলছি কিনা? 2 ঘন্টা করে ক্লাসের পরেই, কালকের ক্লাস বল বা স্যারের ক্লাসের পরে বল, আর কিছু ক্লাস দিলে কি সেটা ক্লাস হবে? তাহলে আর সময়টা জানি রে বাবা, জানি তো ঝুলে গেছে। পরীক্ষা দেওয়ার পর টিফিন আনতে বলি, হয়ে গেছে। আর এমনি দিনে আর এই বিএনএসএস গুলো বোঝার পর এমনি ঝিমঝিম করে, মাথাগুলো এটা টন করে, মনে হয় অমৃতাঞ্জন মেখে দিই। হ্যাঁ, যদি না হয় তারপর মনে তো রাখে না, হ্যাঁ ওই তাকিয়েই আছে, কিছু ঢুকছে না। আলটিমেটলি সব ফিল্টার হচ্ছে, মানে এখান থেকে লেগে উড়ে যাচ্ছে। তো আলটিমেটলি আবার একটা ক্লাসে স্যার ঢুকলো, কনস্টিটিউশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক চলছে, এখানে ঠেকছে, এখান থেকে এখানে উড়ে বেরিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ যাবে না। তোদেরও নেবার ক্যাপাসিটি 1-2 ঘন্টা, কিন্তু ফ্রেশ ভেবে দেখ। বাইরের মানে জাপানে ক্লাসই হয় 3 ঘন্টা 3.5 ঘন্টা হায়ার সেকেন্ডারি লেভেলে। আমাদের এখানে সকাল 10টায় ঢুকিয়ে নেয়, বিকেল 4টায় ছাড়বে।
10টা থেকে হ্যাঁ ওরা পড়াচ্ছিস। আরে স্কুল ওটা না, ওটা মানুষের ব্রেনকে না জেনেই পড়ায় আমাদের দেশে, মানে এখানে সকাল 10টায় ঢোকায় বিকেল 5টায়। যে টিচারটা ওর মাথা অতক্ষণ কাজ করবে, আমি তো বলছি আমার করে না। ওখানে একটা এনার্জি বুস্টার আছে মানা, ওখানে একটা করে গান্ধীজি বেরোলে পারে মাথা চাঙ্গা হয়ে যাবে, একটা করে শুনতে নেবো ফ্রেশ, চলো বলো কি আমরা বলা দেখি এনার্জি দেয়। তোর ক্লাসে কে এনার্জি দেয়? কতক্ষণ তুই বুঝতে পারবি? I'd be my salary 1,80,000, pilot car, and that's a bungalow, that's a চলো স্যার বিএনএসএস, চলো স্যার বিএস, এরকম ভাবে হয় না মানা। বললাম বুঝতে পারছি, কিন্তু কোর্টে তুই কি এমনি এমনি ক্লায়েন্টের সঙ্গে বসে আছিস? আরে আজকে একটাও আসছে না কেন? এসছে 6টা 8টা অব্দি আছি, দাও 2,000 টাকা রাখো, চলো বলো কি আছে? হ্যাঁ মামলা দাও, পড়তে শুরু করছি। 25 ঘন্টা, হ্যাঁ দাও। বাবা এনার্জি। যদি 8টার সময় একটা এসে ঢোকে তখন 2,000 টাকা, চলো শুরু। আর যদি না হয় কি হয়ে যাবে? মগিস না তো যা, তো কালকে হবে, পেমেন্টটা নিয়ে নিয়েছিস, কালকে দেখে নেবো কি। তুই কি করে বলতে পারিস যে তোর ব্রেন কাজ করে কোটে? ওটা কাজ করে, ওটা ইনস্টিংক্টার, মানে ওটা কি বলবো, ওইটাকে স্টেরয়েড। এখন আমি ইন্ডিভিজুয়ালিটি করি। গুড। আরেকটা মধ্যিখানে স্যার আমি অফিসে ইন্টার্ন। হ্যাঁ ইন্টার্ন করবো না স্যার, ওখানে মানে ওই অ্যাডভোকেট হিসেবে অফিসে নিকো হাউস ডিএসপি করে। ওখানে মানে মোটামুটি আমার 10টা থেকে 10টা পর্যন্ত কাজ থাকে। হ্যাঁ মাসে শেষে কি স্যালারি। হ্যাঁ বাট ওই বুস্টিং এর জন্য ওটা একটা মনোটোনাস জিনিস চলে এসেছিল আমার। যে এই 10টার সময় আবার অফিসে যাও, আবার কাজ করো ওই 10টা পর্যন্ত টানা। ওখানে আর একটা পিস ছিল, কিপ পিস ইন মাইন্ড। কি বলতো, আমরা আমাদের স্যালারিটাকে 30 দিন দিয়ে ভাগ দিয়ে দিয়েছিলাম। একদিনে আমি এত টাকা কামাচ্ছি, আমার এটুকু সিকিউর। আমি আজকে যাচ্ছি, একটা সিগারেট খাচ্ছি, আবার কাজে বসছি, ওইটা করে আমার যেতে হবে, এটা আমার কাজ হলো না হলো কিছু নেই। যখন তুই বাই প্রফেশন যাচ্ছিস তখন তোর কোনো লিমিট নেই, তখন তোর কিছু নেই, তোর আশাটা তখন তোর ইনস্টিগেটর হয়ে যাবে, মানে তখন তোর ওটা হচ্ছে স্টেরয়েড, আসলেই তখন কাজ। হ্যাঁ কিন্তু তারপরে আর মাথায় অ্যাক্টিভ থাকবে না। অ্যাক্টিভ হবে কখন? কোনো কিছু বুঝতে হবে। আর চাকরিটা হচ্ছে একটা প্রোটোটাইপ, যেতে হবে, করতে হবে, মানুষের মাইনে দিতে হবে, একটা মধ্যবিত্ত লাইফ ওই চলছে শুধু। আর কেস হারলেও আমার ঘন্টা, কেস জিতলেও আমার ঘন্টা। যখন নিজে নিবি তখন তোর কেস জেতার জন্য তোর আলাদা বুস্টিং, মালদার পার্টি হলে পরে আরো বুস্টিং। তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে না, সার্ভিস প্রফেশন এগুলোর মধ্যে। কিন্তু তোরা এখন যে প্রফেশনটা রয়েছে সেটা হচ্ছে বিয়ন্ড অল দ্য ব্যারিয়ার্স, ইউ আর দ্য স্কাই ইজ দ্য লিমিট যদি আমি বলি, যদি মানা যায়, সেটাকেও তোরা ক্রস ডাউন করছিস। এটা মানে লর্ডের জায়গায় চলে যাচ্ছিস। এই দেশের জ্যান্ত মানুষকে তোরাই শেষ আশা ভরসা। পুলিশ মানলে তোদের ওপর আসা, ডাক্তার মানলে তোদের ওপর আসা, মন্ত্রী মানলে তোদের ওপর আসা। তোদের সঙ্গে কোনো অন্যায় হলে, মানুষের সঙ্গে অন্যায় হলে, সেই অন্যায়ের যে রেমেডিজ হু উইল সার্ভ? কোন লেভেলটা ভেবে দেয়? দুনিয়ার সব অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সার্ভ করা, জাস্টিস, পিস, এবং তার কি বলবো, তার রিভেঞ্জ অলসো। আমার জমিটাও নিয়ে নিয়েছে, আমি মেরে ধরে নিতে পারছি না, ওর 10টা গুন্ডা, আমার গুন্ডা নেই, আমাকে জাজ সাহেব বলবে পুলিশ এসে রিকভারি করে দিয়ে দেবে, আমার পিস অফ মাইন্ড। কিন্তু তুই একটা মানুষকে কত রকমের কিছু দিচ্ছিস, দিস ইজ দ্য থিংস। বাকি যেগুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো পার্ট অ্যান্ড পার্সেল আমাদের প্রফেশনাল ডাইলেমা, যেগুলো একটু আগে আলোচনা করছি। কিন্তু দিস ইজ দ্য এন্ড অফ দ্য ডে, কি আমরা একটা আলাদা নোবেল প্রফেশনের নোবেল জিনিসটাকে এনকারেজ করব এবং এনজয় করব। তার জন্য একটা তো আলাদা লেভেল এফোর্ট থাকা দরকার, কারণ উই আর স্পেশাল, কারণ আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। সিরিয়াসলি বস, ভারতের এততম প্রাইম মিনিস্টার, ভারতের এততম প্রধান বিচারপতি, কিন্তু ইতিহাসে খোদিত হবে। কোনো উকিলের নাম খোদিত হবে না, কোনো পুলিশের নাম খোদিত হবে না, কোনো ডাক্তারের নাম খোদিত হবে না, হবে এততম প্রধানমন্ত্রীর নাম খোদিত হবে, এত নম্বর প্রধান বিচারপতি হাইকোর্ট বা প্রধান বিচারপতি অফ সুপ্রিম কোর্ট, কিন্তু ইতিহাসের খাতায় পুরো খোদিত হয়ে থাকে। অর্থাৎ সেই ইতিহাসের সাক্ষী তোরা, অর্থাৎ তার জন্য একটা আলাদা লেভেল বুস্ট আপ দরকার। কিন্তু আমাদের ব্রেনটা ক্যাপাসিটারটা প্রচন্ড কম, যার জন্য বিরাট কিছু করব ভেবে হাহা করলে হবে না। যেটুকু করছি আমি ঠিকঠাক আছে, ঘাঁটবো না। তোরা যদি মনে করিস যে তোদের এটা ক্যাপাসিটার বাড়ছে, আমাকে বলবি, আমি 2 ঘন্টা পর বাড়িয়ে দেবো। আমি ক্লাস বাড়াবার জন্য বসে আছি,
দিন এখন ওর জন্য বাড়াতে পারছি না, তুই কবে ফ্রি হবে? তুই কি বলছিলি এখন আপাতত থাক, তারপরে শনি রবিবার কি বলছিলি? কিছু আশার আলো আছে কি না? নইলে আমাকে কিছু, কারণ দেখ আমারও তো কিছু ডিউটিস আছে, আমাকে কনস্টিটিউশন নামাতেই হবে, আমাকে কন্ট্রাক্টর নামাতেই হবে, আমাকে ওই এটাকে পাশন দিতেই হবে দিয়েছে, তো আমাকেও তো করতে হবে। এবারে তাহলে আমি কোথায় করবো কি? এবারে দেখ তোর মানে ব্যাপারটা, আমি যদি টাইম না বাড়াতে পারি কি হবে বলতো, জল মিশে মুভ করে চলি। বিএসএ যেরকম ধরে ধরে পড়ানো হচ্ছে, বিএনএসএস ওরকম ধরে ধরে আর পড়ানোতে পারবো না। মানে আর আগে নিতে পারবো না, যেমন এক্সামের দিনটা নিচ্ছে ওরকম নিতে পারবো। আবার আর একটা ক্লজ হ্যাপি, এটা রিপিল্ড হলো। এতক্ষণ চুপ করে বলেছিল, লাস্টে একটা রিপিল দিয়ে দিল। আমি এটা ভাবছিলাম যে যেরকম আমি দুটো থেকে পরীক্ষা নিই, তারপরে একটা ক্লাস করবো, এরকম করে 1 ঘন্টার একটা ফেজ যদি টানতে পারি, 4টা থেকে ক্লাস, 3টে থেকে টানবো। পরপরই তো যাবে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। সেই জন্য বলছি তুই পরপর বলছিস মানে আমি পরপর দিচ্ছি। না না, তোর যদি অসুবিধা থাকে একটু দেখে নে, আমি এখন সময় দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। শনিবারেও ক্লাস তুই দাঁড়িয়ে যেতে পারবি, বেকার চেষ্টা করে লাভ হবে না, কারণ ওই যেটা কবের কথা বলছিস? ফ্রাইডে কটা এন্ড হয়? শনিবার 6টা এন্ড হলে হয়ে যাবে। ঠিক আছে, ওটাকে আমি এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। যদি শনিবার দিনে আমি ক্লাস দিই 4টে, তো 3টে থেকে 5টা দিলে অসুবিধা হবে? তোর অসুবিধা হবে? 3টে থেকে 5টা আমি দেখে দিচ্ছি, ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে যদি হয় তাহলে শনিবার 3টে থেকে 5টা ঢুকিয়ে দিচ্ছি। আজ ওই বেলটা থাকলে পয়সা করি কমানো থাকলে একটু কাজে থাকে, বেল করা হলে বিকেল বেলার দিকে কাজ লেগে আর কিছু কাজ। চল ওগুলো করছিস কর, কিন্তু ওটাতে তুই যাস না। তোর কিন্তু এখন 10-12 ঘন্টা পড়ার কথা, তুই কি করবি আমি জানি না। আমি তোর বাবাকে কথা দিয়েছি, তুই যদি এখনো ওই কাঁচা টাকার লোভে লক করিস না, করতেই হবে। ওগুলো কর, কিন্তু নতুন আর কিছু নিস না। আর টাকার লোভে এক আলাদা নেশা বাবা, আমার তো সবাই জানা। এই করে করে মানে রিপিট হয়, মানে 2-3টে টার্ম লাগে। এই পয়সার লোভে তো হয়, ও স্যার একটা 10,000 টাকার পেমেন্ট আজকে ক্লাসটা ছাড়ুন না। আমি তোদের বাড়িতে ফোন করে, তুই আসিস নি, তোর বাড়িতে ফোন করেছি, ও আসেনি ওকে ফোন করি, ও আসে না ওকে ফোন করি, তুই আসবি না তোকে ফোন করি। আমি পার্সোনাল কেয়ার করি। এবারে বাকি ও সেই ব্যাচের ছেলেটাকে, যে সে এখন খুব ভালো, ত্রিপুরাতে পোস্টিং হয়ে গেছে, আমাকে বলে যে স্যার খুঁচিয়ে খুঁচিয়ে খা করেছে। ওই একটা স্যার 10,000 টাকা পাঠিয়ে আসবে স্যার, আজকে 3টা কাটবো স্যার, ছেড়ে দিন না স্যার, আজকে 3টা। তাহলে তুই কাটবি মানে ক্লাসে আসবি না স্যার, পরের 3টা করবো। এইরকম করে করে অনেক ক্লাস কামাই করতো। মানে আবার পার্টি আসবে মানে তো আসবে না, আবার সে পার্টিও কি করবে, ওকালতনামায় সই করার আগে সেও তো 2টো ঘর 3টে ঘর উকিল ঘুরে দেখবে। এবারে পার্টি এসে গেছে, ও বুঝিয়ে দিয়েছে, আরো 2টো ঘর ঘুরছে, ও আসা গেছে, যদি ঘুরে আমার কাছে ওকালতনামা সাইন করে যায়, স্যার 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 আসছি দাঁড়ান দাঁড়ান, 2 ঘন্টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, বেরোচ্ছে করে উঠছে, কি রে না না স্যার দেরি হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে স্যার, মেটেরিয়াল গুলো দিন, ক্লাস নেক্সট ক্লাসে চলে যাবে, ওই মেটেরিয়াল নিয়ে উপরে চলে যাবে। মানে পকেট গরম হলে খুব আনন্দ থাকে, আর নইলে এরকম ঝুঁকতে ঝুঁকতে এলো স্যার দিন কই মেটেরিয়াল, ওকালতনামা সাইন হয়নি আর কি। আরে আমি তো তোদের মতন এত বছর এত দেখলাম, ওদের জানি তো তোদের সাইকোলজিটা কি চলছে। আমি সেই জন্য বলছি যে ওরও লেগেছে, মানে ও যা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল তোদের মতোই, একটা চান্সে বার করে দিতে পারতো, কিন্তু ওই 10,000 টাকা 5,000 টাকা কাঁচা টাকার লোভে, তারপরে জানিস তোদের অ্যাফেয়ার্স খরচাপাতি সবই আছে, তো সবকিছু নিয়ে সে বলছে ওটা কি বাবা থেকে চাইবো, মানে এত। আরে সেটাই তো আমি তো বললাম, এই সমস্যাটা তোর সঙ্গে ডিসকাস করলাম যে আমি তোদের, তুই ভাববি স্যার তো বড় বড় ডায়লগ মেরে দিচ্ছে, স্যারের পকেট ভরে যাচ্ছে, স্যার তো ডায়লগ মারছে, আমাদেরটা বুঝবে না। আমি এটাও বুঝি, আমাকে সেও এসে বলছে, সে মানে প্রায় আমার ভাইয়ের মতো, মানে 1-2 বছর হলে তোরাও হয়ে যাবি। ঘুরতে বলছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো, এ নেবো, সেদিন বাবার থেকে নিয়ে যাবো, ওর পাশে তো নিজেকে জোগাড় করতে হবে নাকি, ক্লাসে করছে, বাবাকে গিয়ে ফোন করে দিচ্ছ, ক্লাস করছি তো স্যার, মানে তার যন্ত্রণা যে আমাকে স্যার ওই 5-10,000 টাকাটা কামাতে হবে, আমাকে কমিটমেন্ট রাখতে হবে। সেইরকম করে এই যে তোরও যেমন বাবাকে আমি বলে রেখেছি যে 1 বছরে আমি পার করে দেবো, রেডি করে নেবো। এবার তুই যদি আস্তে আস্তে ওই রকম তোর এওয়ার গুলোকে কন্টিনিউ করতে থাকি,
লেট হবে, তখন তোর বাবাকে আমাকে কিছু বোঝাতে হবে, তোরটাও বোঝাতে হবে। সেইটাই আমি বলছি যে তুই যদি আমাকে সিগন্যাল দিয়ে দিস যে স্যার আমি দুটো ব্যালেন্স করে চলবো, ঠিক আছে, তাহলে একরকম। আর যদি তুইও ডিটারমাইন্ড হয়েছিল আমি এবারে বার করে দেবো, তাহলে একটা আলাদা রকম। ওদেরও বাবারা বলে প্রত্যেকেই চায়, ও সবাই চায় 1 বছর 1.5 বছর বেরিয়ে যাবে, আমিও সেটাই বলি। কিন্তু এরা পরে পরে এসে এদের যে যেগুলো সেগুলো বাবা মায়েরা তো বোঝে না, আমার সঙ্গে শেয়ার করে, আমি বুঝি, আমি বলিও যে ঠিক আছে আমি করছি, কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে না চলে যাচ্ছে। মানে ওকে সেটাই বলে রুখে দিয়েছিলাম, এখন ত্রিপুরাতে মানে জাজমেন্টই পেয়ে গেছে, হাসি খুশিতে আছে, কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ির জায়গায় যায় না। মানে মনে করো এক একটা সময় আছে কি বলতো, এই প্রফেশনে না একটা ভাগ্যের হেরফের চলে। কোনো সময় দেখবি এমন বাজারে চলছে, ক্লায়েন্টের পর ক্লায়েন্ট, ক্লায়েন্টের পর ক্লায়েন্ট ভিড়ছে, হ্যাঁ কিছু নেই, শুকনো বাজার মনে যায়, হ্যাঁ পুরো ফ্রিজ হয়ে বসে আছে। 10,000, কালকে 10,000, পরশুদিন 10,000, মাস গেলে 50-60 টানছি। তখন তোর জাহাজের জুডিশিয়ালের ক্লাস ছাড়, এখানে টানছি, পরে ড্রাইটা আবার মনে থাকে না, কিন্তু ওই যে টানছি ওই করতে গিয়ে 2 মাস ক্লাস বাঙ্ক। কি রে ওই রে, ও স্যার পেমেন্ট পাঠিয়ে দিয়েছি অনলাইনে, আপনি বিল পাঠিয়ে দেবেন, মেটেরিয়াল পাঠিয়ে দিন, আমি আসবো। এই লেভেলে চলে যায়, বিল পাঠিয়ে দিয়েছি, পয়সা আপনাকে পাঠিয়ে দিয়েছি, মেটেরিয়াল পাঠিয়ে দিন, আমি আসবো, দাঁড়ান না স্যার। এইটা বলছি যে তোরাও এরকম ডিস্ট্রাক্টেড হলে সময়টা লাগবে। সে কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে সামলে নিয়েছে, যেমন বিরাট কোহলি ডিস্ট্রাক্টেড হয়ে সামলে নিয়েছে, সেরকম তোরাও ডিস্ট্রাক্টেড হবি, আমি জানি প্রত্যেকেই হবে, তোদের বয়স তোদের সবকিছু নিয়ে আমি জানি ডিস্ট্রাক্টেড। আমি তোদের কেন বাড়িতে তোর বাবাকে ফোন করছি, ওদের সবাইকে ফোন করছি, এই বয়সটা তোদের সামলে রাখার বয়স, সামনে যাতে আসল পারপাসটা সার্ভ করে দিতে পারি। তোরা সবটাই করবি আমি জানি, কিন্তু এমন পর্যায়ে নিয়ে গিয়ে করিস না যেখানে গিয়ে আমি আর তোদের ভালে পানিটা দিয়ে তোদের যে কমিটমেন্ট বা প্রমিসটা দিয়েছি সেটাকে আমি সলভ মানে সার্ভ করতে পারলাম না, এইটুকু আমাকে ঝামেলায় ফেলবি না, বাকি সব ব্যাপার। আর অতিরিক্ত পয়সা নেশায় যদি লেগে যাচ্ছে, কিন্তু এই ওই রকমই হবে। ধর তোর কিছু ছিল না। তুই এখন তুই আমাকে টেলিগ্রাম করতে হবে, আমি টেলিগ্রাম করে হোয়াটসঅ্যাপ করি, আমার সুবিধা। তাহলে ক্লাসও তো আছে।